ইসরায়েল কিন্তু বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। সেই অস্ত্র কি 71 ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে এক ধরনের সাইকো অ্যানালিসিস করা হয়েছে মুসলমান জাতির। মুসলমানরা একটা ধরনের আত্মপরিচয়ের সংকটে ভুক্ত এবং অনেকে নিজেদেরকে মুসলমান পরিচয়ও দিতে চেত না। এই হেক্সাটুর্মে এক সময় প্রোগ্রেসিভ নারীদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হতো। যে সারা দুনিয়াতে মুসলমান জাতিগোষ্ঠীর যে অবস্থা এবং তারা এক ধরনের ধর্মীয় বন্ধাত্বের মধ্যে আছে। তারা জগৎ বুঝার আগে কেউ শিয়া হয়, কেউ সুন্নি হয়। ইসলাম মাহাদিবাদ আসলে মেসিয়ানিজমের একটি ইসলামিক ভার্সন, কিন্তু কোনো মসি তাদেরকে উদ্ধার করতে পারে না। আমরা দেখবো যে ইতিহাসে বহু মসি এসেছেন। আপনি কি ইসলামিক কনটেক্সটে বলতেছেন? আমি দুইটা কনটেক্সটে বলবো, একটা ইসলাম, একটা জুডিও খ্রিস্টান। ওয়েলকাম টু আওয়ার শো। তানিম ভাই, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আজকে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এর জন্য আমাদের কৃতজ্ঞতা। সো আমরা একটু আজকে আড্ডার ছলেই আপনার সম্পর্কে জানতে চাই, আপনার লেখালেখি কাজ, এবং আমি একটা যেটা আপনার কাছ থেকে জানতে পেরেছি আলাপের সূত্রে, যে আপনার একটা উপন্যাস আসছে প্রথমবারের মতো। যদি আপনি গবেষণামূলক প্রবন্ধ এবং উপন্যাস আর্টিকেল লেখেই বেশি পরিচিত, কিন্তু এবারই বোধহয় প্রথমবার আপনি একটা উপন্যাস করছেন। এগুলো নিয়ে আমরা আড্ডা দিব। তো প্রথমে যারা দর্শক, অনেকে আপনাকে চিনে, আপনাকে একাডেমিক সার্কেলে প্রায় সবাই চিনে বাংলাদেশে এবং দেশের বাইরে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনি অনেক লেখালেখি করেন। লাতিন আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকায় আপনার লেখা প্রকাশিত হয়। সেই সুবাদে একাডেমিক সার্কেলে অনেকে চেনেন, বাট আমরা যেহেতু পডকাস্টটা করছি সাধারণ মানুষের জন্য, আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই হয়তো বা আপনার লেখার সাথে এখনও পরিচিত হননি। আমি আশা করব যে এবারের বইমেলায় আপনার বই, যেটা সম্পর্কে আমরা কথা বলবো, সেটা যখন জানবেন তারা আপনার বই সংগ্রহ করবেন। তো ওই অডিয়েন্সটার কথা চিন্তা করে যদি আপনার সম্পর্কে একটু বলতেন। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে, যে এরকম একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য। পডকাস্টের আলোচনাগুলো সবসময় খুব অন্তরঙ্গ হয়, যে কারণে এই আলোচনাগুলোতে অনেক কিছু বলা যায়। তো সেটা আমার জন্য একটা অপরচুনিটি। নিজের সম্পর্কে সেরকমভাবে কি বলবো, আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই। আমি মোহাম্মদপুরে আমার জন্মগ্রহণ করেছি। আমাদের পরিবার মোহাম্মদপুরের খুবই পুরাতন পরিবারগুলোর একটা। 54 সালের দিকে আমার বাবা মা ঢাকাতে আসেন। আমার বড় ভাইয়ের জন্ম মোহাম্মদপুরে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ডাক্তার, অর্থাৎ চিকিৎসক। আমার পড়াশোনা প্রথম দিকেই মোহাম্মদপুরে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, মোহাম্মদপুর বয়েজ স্কুল, এই দু জায়গাতে আমার প্রাথমিক পড়াশোনা। তার একদম বাচ্চা বয়সে অবশ্য পড়াশোনা প্রিপারেটরি স্কুলে, সেটাও মোহাম্মদপুরে। আচ্ছা। আর এরপরে আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্কে। আমি এরপরে সেখানে অনার্স মাস্টার্স দুটোই করি। এরপরে কিছু পড়াশোনা আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতির উপর। আর এছাড়া আমি পড়াশোনা করেছি ইউরোপে, বিশেষ করে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে। সেখানে পড়াশোনা মূলত এথনোলজি, ভাষা এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই নানান বিষয়ের সাথে আরেকটা কারণে ইউরোপে আমার থাকার একটা গুরুত্ব ছিল, সেটা হচ্ছে আমি এই সময়টা আরেকটা কাজে খুব ভালো মতো ব্যয় করি, সেটা হচ্ছে জার্মান এবং ফরাসি ভাষা আমি খুব ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করি, খুব গুরুত্ব দিয়ে। ভালো মতো করে বলতে গেলে আমি খুব দীর্ঘ সময় দিনে ব্যয় করতাম এই ভাষা চর্চার ক্ষেত্রে। অনেক দুর্বোধ্য টেক্সট পড়তাম। কোনো কোনো দিনে আমি 12-14-16 ঘন্টাও পড়াশোনা করতাম। আপনার এই মুহূর্তে কি কি ভাষার উপরে আপনি দখল আছে? আমি নিজে লেখালেখি করি আন্তর্জাতিক পরিমণ্ডলে, বা পাবলিকেশন আমার যেগুলিতে আছে সেগুলিতে বাংলা বা ইংরেজি বাদ দিয়ে সেটা হচ্ছে জার্মান, ফরাসি, স্প্যানিশ, রুশ। আচ্ছা। আমি ফার্সি ভাষাটাও অনেকটাই আত্মস্থ করেছি, কিন্তু সেভাবে ফার্সিতে লিখি না, কিন্তু অনুবাদের মধ্যে ফার্সিও আছে। আচ্ছা আচ্ছা। সো ফার্সি আপনি এমনি পড়লে বুঝতে পারেন? আমি পড়লে বুঝতে পারি না, আমার অনুবাদ আছে। আচ্ছা, ফার্সিতেই। আচ্ছা, ভেরি গুড। সো হাইডেলবার্গ ইউনিভার্সিটির কথা যখন আসলো, আপনার সেকেন্ড মাস্টার্স হাইডেলবার্গে, সেটা কোন সাবজেক্টের উপরে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, স্পেসিফিক করলে মানে আপনার থিসিস কিসের উপরে ছিল? বেসিক্যালি আবার থিসিসটা ছিল বাংলাদেশে যে তখন সন্ত্রাসবাদ একটা দানা বেঁধেছিল, সেটাকে আমি কিছুটা হেরমানয়েটিক্সের ফর্মে বিশ্লেষণ করি এবং আমি ব্যাখ্যা করার চেষ্টা করি যে পশ্চিমের অনেক
জ্ঞান কাঠামো সন্ত্রাসবাদকে যেভাবে ব্যাখ্যা করে আমার চিন্তা ভাবনা আসলে সেরকম না। আমি জি মনে করি যে এটাকে অন্যভাবেও ব্যাখ্যার অবকাশ আছে। কারণ আপনি জানেন যে গ্লোবাল পার্সপেক্টিভে যে কোনো জ্ঞানতাত্ত্বিক কাঠামো ক্ষমতার সাথে সম্পর্কিত। যদি কোনো একটি জ্ঞান কাঠামোকে গুরুত্বপূর্ণ আঙ্গিক থেকে পৃষ্ঠপোষকতা করা হয় তখন সেটা প্রতিষ্ঠা পায়। অনেক ক্ষেত্রে জি এমনও দেখা যায় যে এমন একটি তত্ত্ব দীর্ঘ সময় প্রতিষ্ঠা পেয়েছে যেটার আসলে সেরকম কোনো ভিত্তি নেই। আচ্ছা তো সেই কারণে আমরা দার্শনিক জায়গা থেকে ফিলসফি, হেরমেনটিক্স এবং সমাজবিজ্ঞানের জায়গা থেকে অনেকগুলি কনসেপ্টকে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। যেমন আপনার হয়তো জানবেন যে ডোনাটো ডেলাপোর্তা বা টেড এভেনগার এরা সন্ত্রাসবাদ নিয়ে অনেক কাজ করেছেন, কিন্তু সেগুলি এখনকার যুগে দেখা যাচ্ছে যেগুলি নিছকই অনেক কিছু গালগপ্প আচ্ছা এবং পশ্চিম সেটাকে অনেক ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে হুম হুম এবং তখন জনমত মুসলমান বিশ্বের বিপক্ষে ছিল বলে সেগুলি তখন বাজারে রমরমা মার্কেটও পেয়েছে। আচ্ছা 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 এইটা আমরা কোন পিরিয়ডে যে স্কলারদের কথা বললেন যারা আসলে এই টেরোরিজমকে নিয়ে ওয়েস্টার্ন খেয়াল করেন আমি হাইডেলবার্গে যাই বা ওই সময় যে 2006 সালের দিকে, 6 সালে তার আচ্ছা মানে 2000 আপনার টুইন্স টাওয়ারের ঘটনাটা ঘটছে 2001-এ একে, তো সেটার খুব 5 বছর হ্যাঁ, পরে মানে খুব বেশি বরঞ্চ আমি বলতে আচ্ছা পারি যে সেটা হাই টাইম তখন রাইট ইউরোপে বা আমেরিকাতে ঢোকা তখন একটা দুঃসাধ্য ব্যাপার একটা হয়ে গেছিল সেই সময়টাতে মুসলিমদের জন্য মুসলিমদের জন্য। এবং ইউরোপেও আমি দেখেছি যে তখন মুসলমানরা একটা ধরনের আত্মপরিচয়ের সংকটে ভুগত হুম হুম এবং অনেকে নিজেদেরকে মুসলমান পরিচয়ও দিতে চেত না। রাইট আমি সেই বিপজ্জনক সময়টা আমি জার্মানিতে বা ফ্রান্সে বা তাহলে অন্যান্য 2006-এ গেলেন আপনার এই মাস্টার্স থেকে 2 বছর 1 বছর না বেশি এইটা ছিল 3 বছর। 3 বছরের মাস্টার্স এবং আপনি যে টপিকটা বললেন যে টেরোরিজম বাংলাদেশের কনটেক্সটে টেরোরিজম বা হ্যাঁ, এই এগুলি বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশের কনটেক্সট আসলে একটা কনটেক্সট মাত্র। আসলে এটা বাংলাদেশ একটা কনটেক্সট হয়, কিন্তু এইটাকে আপনাকে দেখতে হবে বৈশ্বিক জায়গা থেকে, কারণ অবশ্যই কোনো কিছুই ডিসকানেক্টেড বা ডিসকনসার্টেড না। না তা ঠিক আছে বাট আমি বুঝতে চাচ্ছি যে আপনার যে থিসিসটা ছিল ওইটার পার্টিকুলার কনটেক্সট তো বাংলাদেশের টেরোরিজমটাই ছিল হ্যাঁ। রাইট এবং এবং আমার কাছে একটা ধারণা ছিল যে মানে বা আমি যেটা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে যে টেরোরিজমের কথা বলা হয় সেটি সেই অর্থে সেরকম বড় কোনো সন্ত্রাসবাদের বিষয় ছিল সন্ত্রাসবাদের না, বিষয় ছিল না রাইট এটাকে অনেক বেশি চাউর করা হয়েছে। জি 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 রাইট এক্স্যাক্টলি তো যারা সাধারণ পাঠক ধরেন আমরা অনেকেই জানি যে পোস্ট 9/11 আমেরিকার জন্য আফগানিস্তান ইরাক এই জায়গার যে ভূ রাজনৈতিক কন্ট্রোল হুম, এটা নেওয়ার ক্ষেত্রে তারা টেরোরিস্ট বা টেরোরিজমের থিওরিটাকে অনেক ইউজ করছে হুম, তারা বিভিন্ন ফরেন ল্যান্ডে ইনভেশন করার একটা অজুহাত হিসেবে ইউজ করছে হুম, এবং এটার সাথে অনেক ধরনের ব্যবসাও হয়তো জড়িত সামরিক ব্যবসা অথবা তাদের ইনফ্লুয়েন্সের ব্যাপারগুলি ছিল তো ওই জায়গাটা থেকে 2006 এবং এখন আমরা যে জায়গাটায় আছি এখন তো ওয়ার অন টেরোরিজম এই পয়েন্টটা অত বেশি আমরা তুলতে দেখি না আমেরিকার গভর্নমেন্টের মধ্যে এবং তারা এর মাঝখানে ভূরাজনৈতিক যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আফগানিস্তান থেকে তারা অফিসিয়ালি প্রত্যাহার করেছে ইরাকে তারা রোল ব্যাক করছে হুম, তো মিডল ইস্টের অনেক জায়গায় যেখানে তারা ওয়ার অন টেররের অজুহাতে নিজেদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছিল সেগুলো অনেকটাই কমে এসেছে হুম, কিন্তু এখন আপনার যে লেখাপড়া হুম, এবং গ্লোবাল যে সিনারিও যেমন আল কায়দা এখন আমরা ওইভাবে অত বেশি নিউজে শুনি না হ্যাঁ। আইসিস অত বেশি শুনি না তো এই জায়গাটায় মানে বর্তমানে আসলে এই সিনারিওটা তাহলে এখন আপনি কিভাবে দেখেন আসলে আমি আমার মতো করে যদি ব্যাখ্যা করি হুম হুম সেটা হচ্ছে যে পশ্চিমের এক ধরনের ন্যারেটিভ আছে, জি সেখানে আমি বলবো না কনস্পিরেসি থিওরি, হুম হুম কিন্তু আমি মনে করি যে আহ, বিশ্বে সবসময়ই ঘটনার ঘটছে। আপনি যদি মায়ানমারে যান সেখানে দেখবেন সামরিক জান্তা অনেক ব্যাপকভাবে আগ্রাসী জনগোষ্ঠীর প্রতি, জি কিন্তু পশ্চিম কিন্তু সেটাকে সেভাবে চাউর করছে না। কারেক্ট তার মানে হচ্ছে যে ঘটনাটা হচ্ছে এরকম যে রাস্তায় আবর্জনা আছে, আপনি একটা বিশেষ আবর্জনাকেই শুধু ফোকাস করছেন। কারেক্ট কারণ বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমি বলি সেটা হচ্ছে যে
সিসেরও এক সময় বলেছিলেন যে মানব জাতির এমন কোনো সময় নেই যে মানব জাতি খুব শান্তি শৃঙ্খলার মধ্যে ছিল, জি বা গ্লোবাল পিস ছিল যেটা, বা যেই আপনার সুবর্ণ সময়ের কথা বলা হয়, সেটা আসলে এক ধরনের কি বলবো ইউটোপিয়া মাত্র। হুম হুম এটি কোনো কালেই ছিল না। যার যখন যেটা সুবিধা সে তার মতো করে ঘটনাকে ব্যাখ্যা করে। জি তো আমি মনে হয় বাকিটা আপনি বুঝে নিতে পারবেন। বুঝতে পেরেছি। ওকে, এবার তাহলে আমরা হাইডেলবার্গ, আচ্ছা হাইডেলবার্গের বিষয়ে আরেকটা আমার কোশ্চেন ছিল। আমরা জানি যে জার্মানির এই শহরটা হাইডেলবার্গ শহর, যেটা নামে এই ইউনিভার্সিটির নাম, তাই তো? হুম। তো এই ইউনিভার্সিটিটা অনেক পুরনো প্রাচীন একটা ইউনিভার্সিটি। এটার হিস্ট্রি সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, হাইডেলবার্গ ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের তৃতীয় পুরানো বিশ্ববিদ্যালয়। তৃতীয়? তৃতীয় পুরানো আচ্ছা বিশ্ববিদ্যালয়। এটা বয়স প্রায় ৫০-৭০০ বছর। আচ্ছা এইখানে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা ইউরোপে বা পশ্চিমের বিভিন্ন জায়গাতে হয়েছে। আপনি যদি হাইডেলবার্গ পুরোটা ভালো মতো দেখেন, তো আপনি এখানকার ঐতিহ্য সম্পর্কে সচেতন হবেন। তবে সেই ঐতিহ্য সবসময় খুব ইতিবাচক না। হুম হুম আপনি যদি এখানকার ইংরেজি ডিপার্টমেন্টে যান, দেখবেন একটা হেক্সেন টুর্ম আছে। হেক্সে মানে ডাইনি। আচ্ছা এই হেক্সেন টুর্মে একসময় প্রোগ্রেসিভ নারীদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হতো। আচ্ছা রাইট। এইটা হচ্ছে একটা হট স্পট ছিল ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মারামারির ও জন্য। এবং হাইডেলবার্গ শহরের এক পাশে হচ্ছে, একটু আগেই হচ্ছে আপনার ফ্রান্স, আচ্ছা আরেক আরেক দিকে হচ্ছে সুইজারল্যান্ড। ওকে এবং আমরা জানি যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমরা জানি যে প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের প্রধান প্রবক্তা মার্টিন লুথার, উনি ছিলেন জার্মান। জি এবং কিন্তু তার যে আরেকজন যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ক্যালভিনিস্ট ডক্ট্রাইনের প্রবর্তক অর্থাৎ জন ক্যালভিন, আমরা জি। অবশ্য ফরাসিতে উচ্চারণ করি জন ক্যালভিন, হুম হুম উনি কিন্তু আবার সুইস। আচ্ছা আবার এখানে ফিলিপ মেলাংথন এবং হাইনরিশ বুইঙ্গার, তারাও প্রোটেস্ট্যান্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আরও যাদের অনেকের নাম বলতে পারি, যেমন কার্লস্টাট, এরা জার্মান ছিলেন। এবং হাইডেলবার্গ আরেকটা কারণে খুব গুরুত্বপূর্ণ, সেখানে যখন নাইট বার্থেলমিউ নব্য ক্যাথলিসিজমের সবচেয়ে বড় স্ট্রংহোল্ড বা ব্যাস্টিয়ন ফরাসি দেশে নব্য প্রোটেস্ট্যান্টদেরকে হত্যা করা শুরু করে, তখন তিনি এক রাতেই ৩,০০০ নব্য প্রোটেস্ট্যান্টকে হত্যা করেছেন। এবং যে কারণে পাশের দেশ জার্মানিতে প্রচুর পরিমাণে ফরাসিরা প্রবেশ করে। এরা হচ্ছে ফরাসি প্রোটেস্ট্যান্ট। আপনি জানেন যে এখনও ফ্রান্স হচ্ছে ক্যাথলিক অধ্যুষিত দেশ, তারা সেখানে আসে। এই কারণে আপনি হাইডেলবার্গে অনেক লোক পাবেন যাদের নামের সারনেম, অর্থাৎ তাদের বংশ নাম হচ্ছে ফরাসি, কিন্তু তারা প্রোটেস্ট্যান্ট। তো বোঝাই যায় হচ্ছে সেই ফ্রেঞ্চ হ্যাঁ, ফ্রেঞ্চ প্রোটেস্ট্যান্ট, যারা ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বে ক্যাথলিকদের হাতে জেনোসাইডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জার্মানিতে প্রবেশ করেছিল। এবং এই হাইডেলবার্গেই সেই জার্মান প্রোটেস্ট্যান্ট ধর্মের মহান প্রবক্তা, যদিও ফ্রেডেরিক এঙ্গেলসের জার্মান দেশের কৃষক যুদ্ধ, অর্থাৎ ডয়েচে বাউন্ডক্রিগ, যে বইটি আমি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছি, সেখানে অবশ্য তাকে অনেকটাই এঙ্গেলস খলনায়ক হিসেবে চিত্রিত করেছেন। কিন্তু যা হোক, অন্তত প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইনের অনেকগুলি গুরুত্বপূর্ণ চিন্তার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই হাইডেলবার্গেই মার্টিন লুথার তার থিসিস ডিফেন্ড করতে এসেছিলেন। অর্থাৎ আমরা জানি যে ক্যাথলিক ডক্ট্রাইনের অনেকগুলি ডগমা আছে, যেগুলি আমাকে বলা হয়, অনেকে হয়তো যারা সিরিয়াস এগুলির আলোচক না, তারা হয়তো শুনতে চাবেন কিনা, কিন্তু যখন এসেছে আমি একটু ব্যাখ্যা করি। আপনি জানেন যে ক্যাথলিক ডক্ট্রাইনের মধ্যে এই ম্যারিয়ন ডগমাটা হচ্ছে মেরি কেন্দ্রিক ডগমা। অর্থাৎ ক্যাথলিক ডক্ট্রিনে মাদার মেরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি যদি কোনো ক্যাথলিক চার্চে যান, তাহলে দেখবেন যে মেরিকে আলাদা করে উপাসনা করা হয়। এটাকে বলা হয় গ্রোটো দে মারিয়া। এর কারণটা হচ্ছে ক্যাথলিকরা বিশ্বাস করতেন, শুধু ক্যাথলিকরা না, অর্থোডক্স খ্রিস্টানিটি, বিশেষ করে ইস্টার্ন অর্থোডক্স চার্চ, তারাও মনে করতেন যে মেরি শুধু পৃথিবীতে যিশুর মা না, স্বর্গরাজ্য যিশুর মা। এবং স্বর্গরাজ্যে যে যিশু অবস্থান করছেন ঈশ্বরের ডান দিকে, তিনি পৃথিবীতে মানুষের সাথে সম্পর্ক
আহ, বজায় রাখছেন এই মেরির মাধ্যমে, যে কারণে ইটালিয়ান ভাষায় তাকে বলা হয় সান্টিসিমা, অর্থাৎ দ্য গ্রেটেস্ট সেইন্ট, সেন্ট। অর্থাৎ গ্রেটেস্ট মহিলা সেন্ট আর কি, Right. নারীর সাধ্যী, অর্থাৎ সাধুর স্ত্রীলিঙ্গ যে সাধু। সাধ্যী। রাইট। তো যে কারণে আপনি দেখবেন যে ক্যাথলিক ডক্ট্রাইনে মেরি বন্দনা তীব্র, হুম হুম। যে একটা কনসেপচুয়াল জায়গায় আছে, যেটা খ্রিশ্চান ধর্মতত্ত্বে বলা হয় যে তিনি হচ্ছেন থিওটকুস, দ্য গড বিয়ারার, তিনি তার জি গর্ভে ঈশ্বরকে বহন করেছিলেন। জি কিন্তু প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইনে একটা বিপজ্জনক ঘটনা ঘটে, তারা দাবি করার চেষ্টা করে এটা প্রথমেই মার্টিন লুথার থেকে হয়েছে তা না, কারণ প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইনের ইতিহাস দেখে দেখবেন এটার দীর্ঘ ইতিহাস, এটার আপনার কয়েক হাজার পৃষ্ঠার ভলিউম হবে, কারণ ক্যাথলিক ইতিহাসকে পুরো বেঁকে চুরে নতুন ধর্মতত্ত্ব তৈরি করা হয়েছে, সেটা খুব সহজ না। হুম হুম। সেখানে দেখবেন যে অনেকের নাম আমি বলতে পারি, সেটা আমাদের সবার সংক্ষিপ্ত কারণে বলছি না, আমি শুধু কনসেপচুয়াল জায়গাগুলি ধরিয়ে দিচ্ছি। তারা বলছে যে না, বাইবেল যদি আমরা পড়ি নিউ টেস্টামেন্ট, সেখানে আমরা মেরিকে অতটা গুরুত্ব দিতে পারি না, তিনি Right. যিশুকে পৃথিবীতে আনার মাধ্যম মাত্র, অর্থাৎ খ্রিস্টটুকুস, জি দ্য বিয়ারার অফ ক্রাইস্ট বাট জি। নট দ্য বিয়ারার অফ গড, রাইট। যে কারণে তিনি পৃথিবীতে অত্যন্ত সম্মানিত, কিন্তু স্বর্গরাজ্যে তার কোনো বিশেষ ভূমিকা নাই। এটা হচ্ছে প্রোটেস্ট্যান্টদের কথা। প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইনের কথা, এবং যে কারণে আমরা দেখি যে প্রোটেস্ট্যান্ট ডক্ট্রাইনে মেরিকে আর সেই গুরুত্বের জায়গাতে রাখা হয় না, কিন্তু ক্যাথলিকরা এখনও বিশ্বাস করে হুম হুম। যে যিশুর যে আরেকজন যে পালক পিতা জোসেফ, তার গর্ভে আর মেরির গর্ভে যে অনেক ছেলে পেলে হয়েছে, এখনও কিন্তু ক্যাথলিকরা সেগুলিকে স্বীকার করে না। আচ্ছা। কেউ কেউ বলে যে এগুলি হচ্ছে তাদের কাজিন বা অন্যান্য নানান রকমের ব্যাখ্যা দেয়। জি তারা বলছে যে মেরি হচ্ছে এভার আপনার কি বলবো ভার্জিন। ভার্জিন, এভার ভার্জিন, জি। এবং সেটি স্বর্গরাজ্য পর্যন্ত, এবং এটাকে সিকিউর করেছে স্বয়ং গড। জি। জোসেফও সেই তার যে হাজব্যান্ড বা স্বামী, সেও তার সাথে কোনো যৌন সংসর্গ করেনি। জি বুঝতে পারছে যে একটা মেজর কন্ট্রাস্ট আছে ধর্মতত্ত্বের জায়গা থেকে এখানে। তা এমনকি তারা বিশ্বাস করে ক্যাথলিকরা যে পৃথিবীতে মেরির কোনো কবরও নাই, আচ্ছা তাকে স্বর্গে সরাসরি পৃথিবী থেকে তার মৃতদেহ উঠে নেওয়া হয়েছে। আচ্ছা। এটাকে বলা হয় দ্য অ্যাজাম্পশন Assumption. অফ দ্য হলি ভার্জিন। রাইট। তো যাই হোক, এগুলি অনেক ক্যাথলিক খ্রিশ্চান তত্ত্ব, যেগুলি হয়তো আমি বছরের পর বছর পড়েছি। আপনি বলছিলেন যে হাইডেলবার্গে ডিফেন্ড করছে থিসিস, হ্যাঁ, যে থিসিস থেকে এইখানে আমরা আসলাম, ওই জায়গাটায় বলতেছিলেন। সেটা হচ্ছে যে এই যে তিনি যে মেরিয়ান ডগমার বিরোধিতা করেছেন, অনেক লিটুর্জিক্যাল হুম এক্সপ্লেনেশন আছে খ্রিস্ট ধর্মের, সেগুলির যে ডিফেন্স হয়েছে, সেগুলির যে উনি বিরোধিতা করেছিলেন, তখনকার তো সমাজ ব্যবস্থা ছিল ক্যাথলিক সমাজ, এবং পোপের রাজত্ব ছিল বিপজ্জনক, কারণ পোপকে বলা হতো যে ভাইসজেরেন্ট অফ গড আর ভাইসজেরেন্ট অফ জেসাস ক্রাইস্ট, অথবা দ্য শ্যাডো অফ জিসাস অন আর্থ। জি তবে তারা তো ছেড়ে দেওয়ার পাত্র না। আর আপনারা তো, যখন আমরা মেসিয়া উপন্যাসে আসবো, আমাদের আলোচনা, সেখানে দেখবেন যে ধর্ম তো শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় না, এর সাথে রাজনৈতিক অর্থনৈতিক বিষয় আছে। তবে এই মেরিয়ান ডগমা তো শুধুমাত্র একটা তত্ত্বকে বাঁকানো না, পুরো ক্যাথলিক সাম্রাজ্যের ক্ষমতাকে বাঁকিয়ে ফেলা, তো তাকে তো ছেড়ে দেওয়ার বিষয় না। জি তো জি সেখানে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে, এমনকি মার্টিন লুথারকে হত্যা করার চেষ্টাও হয়েছে পর্যন্ত। তবে এই সমস্ত কিছু ঘটেছে সেখানে, এবং হাইডেলবার্গ যেহেতু প্রাচীনকাল থেকে জার্মান চিন্তার একটা কেন্দ্রবিন্দু, সূতিকাগার, তো সেখানে সেটার একটা প্রভাব পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি হাইডেলবার্গকে চুজ করছিলেন আপনার মাস্টার্সের জন্য। এই চয়েস করাটা কি অনেকটা সচেতনভাবে, নাকি? অবশ্যই আমি সচেতনভাবে তো বলবই, কারণ আমি জার্মান ভাষা চর্চা শুরু করি একেবারে বাচ্চা বয়সে, আচ্ছা এবং সেটাই হচ্ছে জার্মানে মার্কস পড়ার জন্য। আচ্ছা তো এত মানে শুধু মার্কস পড়ার জন্য কেউ 18-19 বছর জার্মান চর্চা করে, সেটা বোধহয় বাংলাদেশে না, পৃথিবীতেই কম পাওয়া যাবে। জি জি। এবং আপনার মার্কসের কথা যেহেতু আসলো, তো এই সুযোগে আমরা একটু দর্শকের পরিচয় করাই দিতে চাই যে আপনার প্রকাশিত বইগুলোর সম্পর্কে। তো যদি একটু ক্রোনোলজিক্যালি যদি আচ্ছা, সম্পর্কে আমি একটু বলেন। প্রথম আমার যেটা কাজ, সেটা আসলে জার্মান থেকেই অনুবাদ। সেটা হচ্ছে, জানেন যে 1946 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন হেরমান কারহেসে। জি তার সিদ্ধার্থ, তার কাজের জন্য তার একটা গ্রন্থ হচ্ছে সিদ্ধার্থ, জি যেখানে তিনি নানানভাবে ভারতীয় ধর্মতত্ত্বের জায়গা থেকে
গৌতম বুদ্ধের দর্শন এবং এক সিদ্ধার্থকে পরিচিত করেছেন। এই সিদ্ধার্থ গৌতম বুদ্ধ না, কিন্তু গৌতমের সাথে তার পরিচিত হয়। যদিও শেষ পর্যন্ত আমার ধারণা যে এই বইয়ের নোঙর হিন্দু ধর্মের পক্ষেই গিয়েছে, কারণ সেখানে শেষে ওম বা প্রণব ধ্বনির মধ্য দিয়ে জগতের যে একত্ব এবং সমস্ত জগতের মধ্যেই ওমের প্রতিধ্বনি, এবং সেই সাথে আমরা যখন দেখতে পাই যে সেই সিদ্ধার্থ কি তার বিশেষ লক্ষ্যে পৌঁছতে পেরেছে কিনা, তার বন্ধু গোবিন্দ যখন জিজ্ঞেস করে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন যোগটাই প্রকাশিত হলো, এবং তার বন্ধু সেটা দিব্য চোখে দেখতে পাবেন যখন তার বন্ধু তার কপালে চুমু দিব। তবে সেটা দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মকে খারিজ করে একবার এক ধরনের ভারতীয় দর্শনের দিকে আসা, এবং যেটা জার্মান দার্শনিকদের এক ধরনের আগ্রহ ভারতীয় দর্শনের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি ছিল, অনেকটা আর্য তত্ত্বের কারণেও হতে পারে, পাওয়া যায় সেখানে। সিদ্ধার্থ আপনি ট্রান্সলেট করলেন, এটা ছিল আপনার প্রথম প্রকাশিত কাজ। তারপরে এখানে একটা কাজ, এখানে আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে হেরমান কালহেসের বই লেখার বইয়ের অনুবাদ করার আরেকটা কারণ আছে। আমার কাছে মনে হচ্ছে যে তার জার্মান অসাধারণ লেখা। যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এটা আমার বলা ঠিক হবে না, যেহেতু এটা আমি কোনো মতামত দিচ্ছি না, জাস্ট আমার ব্যক্তিগত অভিরুচির জায়গা থেকে। যেন আমার কাছে গোয়েতের লেখা কখনো টানে না, শিরালের লেখা টানে না, এমনকি আধুনিক কালের অনেকের লেখাও টানে না। হয়তো টমাস মানের লেখা কিছুটা টানে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা হেরমান কালহেসের যে সিদ্ধার্থ বা তার আরও যেটা লেখা যদি আপনি পড়েন, যেমন ডামিয়েন একটা বই, যেটা আমি এখন অনুবাদ করছি কিছুটা, কিংবা আরেকটা বলতে পারেন এরসেলুং বলে জার্মান ভাষা, এটা অন্য ভাষায় আছে কিনা জানি না, বিস্তৃত বিবরণ। সেখানে আপনি দেখবেন যে তার যে জার্মান, এটা আমার মনে হচ্ছে এটা জার্মান না, তিনি একটা ভাষা তৈরি করেছেন। আমি মনে আছে যে এই কী বলবো, ওইটা ওই জায়গাটার নাম কি বলা যায়, এই যে কি বলে সেগুন বাগিচা, ওটা কি কি প্রতিষ্ঠানটা, সেগুন বাগিচার কোন বারডেম? না না না, ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুন বাগিচা, আচ্ছা, ওই কালচারাল সেন্টার নাকি যেন একটা, না আমাদের এই যে সরকারি, যেটা সরকারিটা শিল্পকলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে গত বছর আমি একটা বক্তৃতা দিয়েছিলাম। আচ্ছা, প্রায় 1.5 ঘন্টার বক্তৃতা, একক বক্তৃতা, জার্মান ভাষা, দর্শন, সাহিত্য এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। মূলত জার্মান সাহিত্যের উপর জার্মান দর্শনের প্রভাব ছিল, এটা দীর্ঘ আলোচনা করেছিলাম আমি এককভাবে। সেখানে আমি হেসের সম্পর্কে বলেছিলাম যে একটা কথা আমি জার্মানেই বলেছিলাম যে wenn es schreibt er auf keinen Fall Deutsch, schreibt eine neue Sprache, spielt eine Zauberei auf seine Schrift। এবার আমি অনুবাদ করি, এটা অবশ্য কারো কেন, এটা আমার নিজের জার্মান, আমি এখনই বললাম আর কি, আমার ইনস্ট্যান্টলি। সেটা হচ্ছে যে উনি যখন জার্মান লেখেন, উনি জার্মান লেখেন না, উনি হয়তো কোনো নতুন ভাষা লেখেন, মানে ওনার ক্রিয়েটিভ জিনিয়াস এতটাই বেশি। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে যে উনি যখন লেখেন, ওনার লেখার উপর উনি জাদু খেলেন। এবং এটা একটা কারণ বলি, আপনি দেখবেন যে যতক্ষণ আপনি হেসের লেখা পড়বেন, আপনি দেখবেন যে আপনি ওইটা থেকে বিচ্ছিন্ন হতে পারছেন না, আপনাকে পুরোপুরি সে এনগ্রস করে ফেলবে। এরকম শক্তিশালী লেখক জগতে বোধহয় খুব কমই আসছে, এবং তার লেখার প্রোফাউন্ডনেসও ব্যাপক। কারণটা হচ্ছে উনি অনেক চিন্তা করে লেখেন এবং অনেক পড়াশোনা করে লেখেন, কিন্তু সেটাকে একেবারে মাইনিউস্কিউ জায়গাতে নিয়ে আসতে পারেন এবং আপনাকে টেনে ধরতে পারেন। হেসের এমনি ইংলিশ অনুবাদগুলো কি আপনার দেখা হয়েছে? আমি পড়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হেসেকে ঠিক ক্যাপচার করতে করা যায়। আমি বরঞ্চ বলবো যে আমার সিদ্ধার্থ অনেক ইংরেজির চেয়ে ভালো অনুবাদ বই আমি দাবি করি সবসময়। আচ্ছা, সো ওই বইটা কি পাঠক এখন পাবেন? এটা আউট অফ প্রিন্ট? না, এটা পাওয়া যায়, এটা ঐতিহ্য বের করেছে। ঐতিহ্য এর আগে বাংলাদেশে এটার অনুবাদ হয়েছিল ইংরেজি থেকে। আচ্ছা আচ্ছা, তো সেই অনুবাদ আমি পড়েছি যখন আব্দুল আবু সাইদ স্যারের পাঠচক্র, সারি আমাদের তখন কাজ দিতেন, পাঠচক্রের কাজ, সেই অনেক বছর আগে। তখন ওইটার বাংলা অনুবাদ পড়েছিলাম। তো আমি যখন হাইডেলবার্গে, তখন আমার এক বন্ধু ছিল, ইরানি বন্ধু, হাইডেলবার্গে পড়তো, ভালো জার্মান জানে।
স্বভাবতই, কারণ যেহেতু জার্মান মিডিয়ামে পড়তো, বরঞ্চ ইংরেজি বরঞ্চ জানতো না। হুম হুম তো ওর রুমে যে একদিন দেখলাম যে সিদ্ধার্থ, তাহলে আচ্ছা মু জার্মান, আমি সাথে সাথে পড়ে ফেললাম। আচ্ছা জার্মান ভাষাতে আমার দখল ভাবে ডিকশনারিও দেখতে হয় না। জি তখন মনে হলো যে যে ঠিক অন্য অনুবাদগুলি আমার ঠিক মনে হলো যে কিছু কমতি আছে। তাহলে যে মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিলেন যে এই সিদ্ধার্থ বাংলায় অনুবাদ করবেন, হ্যাঁ, সেইখান থেকে এটা পাণ্ডুলিপি শেষ করতে কেমন সময় লাগছে সেটা বেশি বাংলায়? দিন সময় লাগে নাই, হয়তো মানে ম্যাটার অফ মান্থ না ম্যাটার অফ ইয়ার? না, এটা মনে হয় 6 মাস রাখছি। 6 মাসের মতো লাগছে, আচ্ছা। আর আরো কমও রাখতো, কারণ আমি তো আসলে তখন পড়াশোনার মধ্যেই ছিলেন। বা আমি তো আর সবসময় ওটা নিয়ে পড়ে থাকতে পারি Right. নাই, নানান কারণে, নানান জি। কাজকর্ম আছে। ওকে, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে যেটা সময় নিচেও যে আরো দীর্ঘ সময়, কারণ উপন্যাসটা তত বড় না, হুম হুম সেটা হচ্ছে ওই আহ, আমেজটা ধরে রাখতে। রাইট। কারণ আপনি দেখবেন যে সিদ্ধার্থের জার্মান খুব সাধারণ জার্মান না। হুম হুম আপনার সিদ্ধার্থের দেখবেন যে সে গৌতম ওই সময় তার আসলে সিদ্ধার্থের পটভূমিটা একটু বলা দরকার। হুম হুম আপনি দেখবেন যে সিদ্ধার্থের আসলে ঘটনাটা কি, অনেকে যারা উপন্যাস পড়েন তারা সিদ্ধার্থকে ধরতে পারেন না। সিদ্ধার্থের পটভূমিটা হচ্ছে প্রায় আজ থেকে 3700 বছর আগে হিন্দু ধর্ম দুই ভাগে বিভক্ত হয়। আচ্ছা। একটা হচ্ছে বৈদিক হিন্দু ধর্ম, একটা হচ্ছে শ্রামণিক হিন্দু ধর্ম। হুম হুম শ্রমণ কারা? যারা হিন্দু ধর্মের কিছু বেসিক কনসেপ্টকে চ্যালেঞ্জ করে, হুম অর্থাৎ বেদের অপৌরুষেয়ত্ব, অর্থাৎ হুম। বেদ ইটার্নাল কিনা, আচ্ছা। জাতপাত সিস্টেম নিয়ে আত্মা আছে কিনা, হুম এই বিতর্কগুলির জায়গা থেকে কিছু রেশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিছু লজিক্যাল প্রপোজিশন এবং যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। হুম হুম কারা এরা? এদের মধ্যে দুই একজনকে আপনি চিনেন, গৌতম বুদ্ধ, জি। আরেকজন চিনেন জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর, তার হুম। মধ্যে যিনি শেষ তীর্থঙ্কর মহাবীর। জি। আপনি কিছুটা চিনেন চারবাকদের, সেখানেও চারবাক একজন না বহুজন, সেই বিতর্ক আছে। কিন্তু এর বাইরেও আছে আর অনেকে, অজিত কেশকম্বই, আচ্ছা। তিনি অবশ্য মূলবর্গে চারবাকদের মধ্যেই পড়েন। এরপর আছে পকুচ কচ্চায়ন, মোক্ষাবী ঘোষাল, আরো অনেকে। আচ্ছা আচ্ছা। গৌতম বুদ্ধকে সবাই চিনে নানান কারণে। এখানেও শক্তির একটা বিষয় আছে যে হুম। রাজা বিম্বিসার বা প্রসেনজিৎ তখন ক্ষমতায়। হুম এছাড়া পরবর্তীকালে আপনি জানেন যে এই কি নাম ওনার, ওই যে যিনি অশোক, অশোক। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কারণে এটার বিস্তার হয়েছে। রাইট। কিন্তু ফিলোসফিক্যালি বাকিরাও কম না, বুঝতে পারছি। এবং কি বুদ্ধ ধর্মের অনেক কথাও নতুন না, যেহেতু হুম। বাকিরা অন্য কথাগুলি জানেন না, রাইট। ওদের কাছে এটা নতুন কিছু নতুন মনে হয়। লেগেছে। রাইট। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে অনেক জায়গায় বুদ্ধের দর্শন যখন এটাকে অ্যাকুমুলেট করা হয় নিকায়ের পরে, হুম সেটা অনেক বেশি কনফিউশন তৈরি করেছে। যে যার মতো হয়তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। হুম আম, আহ, অভিধম্ম পিটক নিয়ে যে বিতর্ক আছে যে এগুলি কি বুদ্ধিস্ট পণ্ডিতরা তাদের মতো ঢুকিয়েছে কিনা, সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে জৈন ধর্ম অনেক বেশি প্রেসাইজ। আপনি বোধহয় জানেন যে আমি জৈন ধর্ম নিয়ে 10 বছর ধরে কাজ করি, জি জি এবং জি। আমার প্রচুর ইংরেজিতে লেখা এবং বাংলায় আর্টিকেলও লেখা আছে। রাইট। লেখা ভারত থেকে প্রকাশিত হয়েছে জৈন ধর্মের উপর। আপনি এই পেপারও তো প্রেজেন্ট করে আমি এসেছেন এই ভারতে। বছর ওদের যেটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন যারা গ্লোবালি কাজ করে, ইন্ডিকা, হুম হুম তাদের একটা গ্লোবাল কনফারেন্সে আমি একটা পেপার প্রেজেন্ট করলাম। ফ্যান্টাস্টিক। তো সেইখানে যেটা হয় যে আমাদের দেশে এইগুলি খুব ডেপলি পড়াশোনা করা হয় না, বিধায় আমরা মনে করি যে বৌদ্ধ ধর্মের এগুলি বোধহয় ইউনিক কিছু। আসলে এই বিতর্কগুলি হিন্দু ধর্মের যে বেসিক যে সমস্যাগুলি, যে যে যাগযজ্ঞ, আত্মা, সতীর কে দাহ করা যাবে কিনা, আত্মাকে বলি দেওয়া যাবে কিনা, দেবতারা আছেন কিনা, হুম হুম বা কোনো টেক্সট চিরকালের জন্য অপরিবর্তনীয় কিনা, ইমিউটেবল কিনা, হুম। এগুলি নিয়ে বিতর্ক ভারতবর্ষে বহু বছর দেখেছিল প্রাচীন। এবং সেই জায়গা থেকে আসলে এই আলোচনাগুলি খুব স্বাভাবিকভাবে উঠে এসেছে। কিন্তু আমরা কয়েকজনকে মাত্র চিনি। সিদ্ধার্থ উপন্যাসের জায়গাটা কোথায়? সিদ্ধার্থ উপন্যাস হচ্ছে এই যে কয়েকজনকে আমরা চিনি, হুম হুম। কিন্তু অনেকেই আমরা চিনি না, সেই নাম না জানাদের একজন হচ্ছেন এই সিদ্ধার্থ। বুঝতে পারছি। তিনি মোক্ষ, মুক্তি, আত্মা এগুলিকে বুঝবার জন্য তার বন্ধু গোবিন্দকে নিয়ে মাঠে নেমেছিলেন। হুম তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান। আচ্ছা। এইভাবে তিনি ঘুরতে ঘুরতে একসময় শুনতে পেলেন যে মগধে একজন দাবি করেছেন তিনি নির্বাণ লাভ করেছেন। তার মানে নির্বাণের ধারণাটা নতুন কিছু না, নতুন কিছু না। রাইট। বা আমার মোক্ষ কনসেপ্টটা তো হিন্দু ধর্মের আগে থেকে ছিল, জৈনদের মধ্যে ছিল। তখন তিনি শুনলেন যে এই ব্যক্তির নাম হচ্ছে গৌতম বুদ্ধ। আচ্ছা আচ্ছা।
তিনি তখন সিদ্ধার্থ নামেই পরিচিত ছিলেন, তিনি শাক্য বংশের যুবরাজ। রাইট। তো যাই হোক, তার কাছে তারা যান, কিন্তু তিনি গৌতম বুদ্ধকে গ্রহণ করেন নাই। সেটা কেন, সেখানে সেই যুক্তিতর্কের একটা সুন্দর ব্যাখ্যা ওইখানে ওইখানে ওই গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে আছে। সিদ্ধার্থ যে গৌতম বুদ্ধকে মিট করলো, এই সিদ্ধার্থ কি হিস্টোরিক্যাল ক্যারেক্টার নাকি এটা ইমাজিন ক্যারেক্টার? আমি বলবো এটা যেহেতু একটা ফিকশন, কিন্তু হিস্টোরিক্যাল ফিকশন, তো ফলে এইখানে অনেক কিছুই ফিকশন, আচ্ছা, কিন্তু পটভূমিটা ঐতিহাসিক। আচ্ছা, বুঝতে পারলাম। আপনি এক জায়গায় ছিলেন, আপনি বলতেছিলেন যে ভারতীয় দর্শনে একটা পিরিয়ডে এইটা দুইটা স্কুল অফ থটে বিভক্ত হয়, ওইটার একটা স্কুল আপনি পরিচয় করাই দিলেন যাদের রিপ্রেজেন্ট করে বুদ্ধের মতো লোকজন, হ্যাঁ, চারবাক স্কুলরা, এরকম জৈনরা আছে, পকুচকচ্ছায়ন, মোক্ষাবি গোস্বামী, আরো অনেকে আছে। কারা আছে? হ্যাঁ, অন্য পার্টটা হচ্ছে সাধারণ যে আমরা বৈদিক হিন্দু ধর্ম, যারা বেদকে একেবারে ইমিউটেবল অপৌরুষেয় মনে করেন, যারা যাগযজ্ঞ মেনে চলেন, যারা বহু দেবতায় বিশ্বাস করেন, যারা আত্মাতে বিশ্বাস করেন, এই স্কুলটাই তো আসলে সনাতন ধর্ম হিসেবে বেশি পরিচিত। কিন্তু এটাও ঠিক যে যেটা আমরা সামনিক স্কুল বলছি, সেখানেও তাদের মধ্যে ভাগ আছে। যেমন জৈনরা কিন্তু আবার আত্মায় বিশ্বাস করেন, কিন্তু বুদ্ধরা সেটা করেন না। আচ্ছা, চারবাকরা তো করেন নাই, তারা অনেক বেশি যুক্তি এবং ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ, জৈন ধর্ম অনেক যৌক্তিক, কিন্তু তাদের একটা ফ্রেমওয়ার্ক আছে। চারবাকদের ক্ষেত্রে একটা আসলে ফ্রেমওয়ার্কে ভাবানো মুশকিল, কারণ তারা অনেকে অনেক রকম কথা বলেছেন। অনেকে তো চারবাকদেরকে হেয় করারও চেষ্টা করেছেন। বলা হয় যে যেটাকে বলা হয় যে ইয়াবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তিয়া ঘৃতং পিবেত, যে সমস্ত জীবন হচ্ছে ভুকসুখের জন্য, শুধু ঋণ করে হইলেও ঘি খাও। এগুলো হয়তো চারবাকরা বলেন না, তাদেরকে ডিলিউট করবার জন্য। আমি বুঝতে পারছি। সো আমরা যে আলাপে ছিলাম যে আপনার প্রকাশিত বইয়ের কথায়, সেখান থেকে আমরা প্রথম বইটার নাম জানলাম, সিদ্ধার্থ, প্রকাশ করেছে কে? ঐতিহ্য। এবং এইটার হচ্ছে আপনার টাইমলাইন পাবলিশড কোন ইয়ারে? এইটা বোধহয় 2007-8 না 10-এ। আচ্ছা, ততদিন আপনি হাইডেলবার্গ থেকে চলে আসছেন। হ্যাঁ, কিন্তু পাণ্ডুলিপি হয়তো আগেই শেষ হয়েছিল। তাহলে 10-এর পরের বই, পরের কি প্রকাশ করলেন? এরপরের বইটা বোধহয় আমি তো অনেকগুলি খেয়ালও করতে পারবো না, কিন্তু মোটামুটি হচ্ছে এরকম ছিল যে ঐতিহ্য আরেকটা বই বের করবো তখন, সেটা হচ্ছে আলী শরিয়াতির ম্যান মার্কসিজম এন্ড ইসলাম। আচ্ছা, এটা মনে হয় বাংলাদেশে মনে হয় এর আগে আলী শরিয়াতিকে কেউ ওইভাবে চিনত না। তো শরিয়াতিকে আমি মনে হয় বাংলাদেশেই প্রথম পরিচিত করি। ওই বইটা দিয়ে আমি আপনার প্রথম মানে টেক্সট বই কেনা আমার ওই বইটাই, আলী শরিয়াতের। এবং এই ভিডিওতে আমরা এই বইগুলোর লিঙ্ক দিয়ে দিব, তাহলে ইন্টারেস্টেড পিপুলরা পাবে। কারণ আলী শরিয়াতি তো খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তক, এবং খুব বেশি মানে উনি তো এখন জীবিত নেই, আছে, মারা গেছেন অনেক বছর আগে, রাইট। কিন্তু তিনি কন্টেম্পোরারি বলা যায়, বেশি দিন পুরানো মানুষ না। এবং আলী শরিয়তি সম্পর্কে মানে আমার এইটা বলা কি ঠিক হবে না যে আমাদের দেশে যারা ইসলাম নিয়ে ইন্টারেস্টেড বা রাজনৈতিক দর্শন নিয়ে ইন্টারেস্টেড, এই জনগোষ্ঠীর মধ্যে আলী শরিয়তি নিয়ে যে খুব বেশি পড়াশোনা বা আগ্রহ আছে আমার মনে হয় না। এটার একটা কারণ আমি ব্যাখ্যা করি। সেটা প্রথমে শরিয়াতি সম্পর্কে যখন আসছে, তখন শরিয়াতি নিয়ে 2-4টা কথা বলি। আলী শরিয়াতির জন্ম ইরানে, প্রথাবদ্ধ শিয়া পরিবারে, কিন্তু তার বাবা কিন্তু প্রথাগত শিয়া না। আচ্ছা, ওনার বাবা ছিলেন তাকি শরিয়াতি, আচ্ছা, শিয়া একজন ইমামের নামে। আমরা জানি যে তারা ইরানের বেশিরভাগ জনগোষ্ঠী দ্বাদশ ইমামি শিয়া বিশ্বাসী, 12 জন ইমামে বিশ্বাস করেন। কিন্তু শরিয়াতের বাবা কিছুটা অফ ট্র্যাকের। উনি বিশ্বাস করতেন যে ইসলামের মধ্যে এক ধরনের সাম্যবাদের আন্দোলন আছে, এবং ওনারা বিশ্বাস করতেন যে মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তির দাবিদার হওয়ার কথা না, কারণ সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। এবং কথাটাকে এরকম আরো স্পষ্ট করে বলা যায় যে আমি আল্লাহর কাছে মাথা নোয়াই, তার রাজত্ব স্বীকার করি, তবে সম্পদ আমার হয় কি করে। তো সেই জায়গা থেকে উনি মনে করতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আবু যার আল গিফারি, যাকে সবাই অনেক সম্মান করেন এই তার সমাজতান্ত্রিক বিশ্বাসের জন্য। বলা হতো যে উনি প্রথম যুগের খলিফাদের কাউকেই গ্রহণ করতে পারেন নাই, বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতেন।
এবং তিনি মনে করতেন যে এখানে এক ধরনের রাজতন্ত্রের বা এক ধরনের ডেভিয়েশন হওয়ার চেষ্টা হয়েছিল। সেটা হয়েছিল কি উনার বিশ্বাস উনি ভুল বুঝেছেন কিন্তু আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু অনেকে মনে করেন যে তিনি এক ধরনের সমাজতান্ত্রিক বিশ্বাসের সূত্রপাত ঘটিয়েছিলেন। এবং কেউ কেউ এটাও বলে যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু হচ্ছে ইসলামের প্রথম সমাজতান্ত্রিক সাহাবী। জি। তো উনি ছিলেন তাকি শরিয়াতি ছিলেন তার অনুসারী। আচ্ছা, বুঝছি, ওই স্কুল অফ থটকে উনি সাবস্ক্রাইব করতেন। হ্যাঁ, এবং শরিয়াতির মধ্যে সেটা প্রবল হয় যখন বিশ্বে মার্ক্সবাদী আন্দোলন দানা বাঁধে 1917 সালের রুশ বিপ্লবের পরে। আচ্ছা, বলশেভিক রেভলিউশনের পরে। এবং আমরা জানি যে বলশেভিক রেভলিউশনটা এমন যে কোনো সামাজিক আন্দোলনকে তখন এটা বেগবান করেছে, বিশেষ করে যেগুলির পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠার লড়াই হিসাবে কার্যকর। তো স্বাভাবিকভাবে ইসলামের মধ্যেও সেটা আছে, যেহেতু আমরা বিশ্বাস করি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূমিতে একটি সামাজিক আন্দোলন করেছেন সাম্য মৈত্রী প্রতিষ্ঠার জন্য। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তো স্বাভাবিকভাবেই শরিয়াতি পিতা একেবারে যিনি সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসী, আবার সেখানে ঐতিহাসিকভাবে রুশ বিপ্লব ঘটেছে, তরুণ শরিয়াতির মধ্যে সেটার প্রভাব পড়েছে। শরিয়াতি প্রথম জীবনে খুব ভালো মতো আরবি শিখবেন, আপনার কোরআন হাদিস, বিশেষ করে ইমামিয়া দর্শনের হাদিস, কোরআন শরীফ তো বটেই, এবং সেই সাথে এইসব বিশিষ্ট সাহাবীদের জীবন পড়ার জন্য ফার্সি তো তার মাতৃভাষা। দ্বিতীয়ত উনি ভালো মতো আত্মস্থ করবেন ফরাসি ভাষা। এবং ওনার পড়াশোনা হলো সরবনে। সরবনে উনি, আমরা জানি, দুবার উনি পিএইচডি করেছেন। তার ওনার প্রথম সুপারভাইজার, দুজন সুপারভাইজারই পৃথিবী বিখ্যাত। একজন হচ্ছেন আমরা জানি অস্তিত্ববাদী দর্শনের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা জঁ পল সার্ত্র, এখানে হয়তো অনেকে ছাত্রে উচ্চারণ করেন। আর একজন হচ্ছে লুই মাসিনো, যিনি ক্যাথলিক দর্শন, রেনে গুইনো এগুলি নিয়ে প্রচুর গবেষণা করেছেন। ইসলাম, ক্যাথলিসিজমের তুলনামূলক আলোচনা, ক্যাথলিক বিশ্বাসের সামাজিক ভিত্তি, সেগুলি ধর্মতাত্ত্বিক চিন্তা, যেমনকি ম্যারিয়ান ডগমা নিয়ে ওনার কাজ আছে। তো সেইগুলির কারণে শরিয়াতি এই দুজনের আন্ডারে দীর্ঘদিন ফ্রান্সে ছিলেন, কাজ করবেন, তাত্ত্বিক আলোচনা করবেন। তারপরে তিনি যখন ইরানে ফেরত আসেন তখন ইরানে এক ধরনের সামাজিক বিপ্লব হচ্ছে, এবং সেটা শুরু করেছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। রুহুল্লাহ খোমেনিও প্রচলিত শিয়া না। আমরা জানি যে প্রচলিত শিয়া ইসলামে আসলে রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কোনো ইতিহাস ছিল না। আমরা কি আলোচনাগুলি কিছুটা করব? হ্যাঁ, অবশ্যই। কারণ এই আলোচনাগুলি আসলে কেউ করবার মতো সেরকম নাইও, কারণ এগুলি অনেকে এত ভিতরের কিছু হয়তো জানেও না। যে শিয়া ইসলামের একটা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন আয়াতুল্লাহ নারাকি, যিনি 19 শতকের শেষ দিকে ছিলেন, 19 শতকের প্রথম দিকে এবং 18 শতকের শেষ দিকে। আয়াতুল্লাহ নারাকি প্রথম বিশ্বাস করতেন যে স্বল্প পরিসরে ইমামের অনুপস্থিতিতেও একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কারণ এর আগে পর্যন্ত শিয়াদের বিশ্বাস হচ্ছে যে 11তম ইমাম পর্যন্ত মারা গেছেন, 12তম ইমাম মাহাদি আপনার এই 1250 বছর যাবৎ পৃথিবীতে আছেন, কিন্তু আমাদের মধ্যে আছেন, কিন্তু তাকে দেখা যায় না, অকাল্টেশন আছে, যেটাকে বলা হয় গায়েবা। যে কারণে ওনারা বিশ্বাস করতেন যে তিনি না আসা পর্যন্ত আসলে এই জাস্টিসের পৃথিবী প্রতিষ্ঠা হবে না। কিন্তু আয়াতুল্লাহ নারাকি কিছু তাত্ত্বিক জায়গা থেকে, সেই তাত্ত্বিক ভিত্তি তিনি আপনার শেখ সাদুক, শেখ মুফিদ, হায়দার আমিরি, তাদের বিভিন্ন আরও অনেকের তত্ত্ব পর্যালোচনা করে তিনি এই সিদ্ধান্তে আসবেন যে একটি স্বল্প মেয়াদী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, কিন্তু সেখানে যিনি নেতৃত্বটা দিবেন তিনি হচ্ছেন একজন ফকি। কিন্তু সেই ফকির হাতে সমস্ত ক্ষমতা থাকবে না। এটা একটি সাময়িক এবং স্বল্প মেয়াদী প্রাতিষ্ঠানিক শক্তির উপর ভিত্তি করে ইমাম মাহাদির আগমনের পরে এই ব্যবস্থা তার আন্ডারেই চলে যাবে। কিন্তু যখন তার ভাবশিষ্য কুমের মাদ্রাসার শিক্ষক, সে সময়কার পরে ইরাকের হাউজে ইলমিয়াতে ইসলাম বিষয়ে তিনি চর্চা করেছেন, সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাবি আল খামেনি, যিনি শিয়াদের 7ম ইমাম মুসা আল কাজেমের বংশধর বলে মুসাবি আল খামেনি, তিনি বললেন যে না, ইমামের আগমনের রাস্তা প্রশস্ত করবার জন্য, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটা
এটা আমরা পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাতেই প্রতিষ্ঠা করতে পারি। আচ্ছা ফলে আমরা যারা অনেকে জানি না, আসলে ইমাম খোমেনির যে আন্দোলন, এটা পুরোপুরি শিয়া ইসলামের ইতিহাসে একটা নতুন ধরনের শিয়া ইসলাম। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, যেটা যারা অনেকে ধারণা নেই। আপনি খেয়াল করে দেখবেন যে ইরান কিন্তু কখনোই শিয়া ইসলামের কেন্দ্র বা মার্কাজ না, সেটা কিন্তু ইরাক। রাইট। ইরাকে হযরত আলীর মাজার আছে, কারবালা যেটা কারবালাত কাজেমাইন, যেখানে ইমামদের মাজার আছে, এবং হাউজে ইলমিয়া যেটা নাজাফে, সেখানেই হযরত আলী শায়িত আছেন। আমি যে শেখ সাদুকের কথা বললাম, তাকে হযরত আলীর পায়ের কাছে সমাহিত করা হয়েছে। আচ্ছা তো সেখানেও এখনো দেখবেন যে আয়াতুল্লাহ সিস্তানির প্রভাবই বেশি। জি মারজায়ে তাকলিদ বলে একটা কথা বলা হয় সেখানে, সেটা হচ্ছে তারা বিশ্বাস করেন যে মুস্তাহিদরা নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু মারজায়ে তাকলিদরা তার উপরেও সিদ্ধান্ত দিতে পারেন অন্যদের বিষয়ে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বিষয় এবং আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেন হচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা রাহাবার। আমরা জানি যে ইরানের যে কনস্টিটিউশন, সেটা আসলে দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে মজলিসে শুরায়ে ইসলামী, আর একটা হচ্ছে শুরায়ে নেগাবান বা গার্জিয়ান কাউন্সিল। এটাকে আপনি 3 কক্ষ বিশিষ্ট বলতে পারেন। আমার একটা লেখা প্রকাশিত হবে সব বাংলাদেশের কনস্টিটিউশন এবং আন্তর্জাতিক কনস্টিটিউশন, সেখানে আমি এটা বলছি 3 কক্ষ বিশিষ্ট, কারণ দ্বিকক্ষের উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারেন রাহাবার। আচ্ছা, তো এইভাবে ঘটনা। তো এইখানে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেইখানে আয়াতুল্লাহ নারাকির ছাত্র ইমাম খোমেনির প্রভাব আছে। সেই জায়গা থেকে আসলে ইরানে একটা বিপ্লবের ক্ষেত্র প্রশস্তিত হয়, এবং তখনকার ফরাসি দেশের বিদ্যা শিক্ষা যিনি অর্জন করেছেন, সে আলী শরিয়াতি এই ইরানকে সমর্থন দেন। এবং সেই সমর্থনটা ক্ষেত্রে তো আমরা জানি যে থিসিস হিসাবে কাজ করেছিল তাত্ত্বিক জায়গাতে বায়াতে ফুকি। ইমাম খোমেনি যে বক্তৃতাগুলি বই আকারে বের হয়, শরিয়াতের ভূমিকাটা কোথায়? শরিয়াতি তো আসলে মেইন স্ট্রিম কোনো মোল্লা না, এবং তার পড়াশোনা হচ্ছে সেকুলার লাইনে। বেসিক্যালি শরিয়াতি, এই যে বইটা আমি অনুবাদ করি, এইটাই হচ্ছে শরিয়াতির প্রধান কাজ সারা জীবনের। ওইটার অরিজিনাল টাইটেল কি ছিল বইটার? ইনসান, ইসলাম ওয়া মার্কসিজম। যেটা আপনি করেছেন? আমি যেটা করেছি সেটা ইংরেজি থেকে, কারণ আমি মূল ফার্সিটা পাই নাই। আচ্ছা আচ্ছা। সো আপনার বাংলা টাইটেলটা হচ্ছে? আমি বাংলা নাম রেখেছিলাম, কিন্তু যখন ঐতিহ্যটা প্রকাশ করতে বলছি যে ইংরেজি নামটা প্রচলিত, নামটা ইংরেজিই থাকুক, কিন্তু টেক্সটটা হবে বাংলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওই হিসেবে নামটা ম্যান মার্কসিজম এন্ড ইসলাম। ম্যান মার্কসিজম এন্ড ইসলাম। আচ্ছা, বুঝতে পারলাম। সো এটা আপনার সেকেন্ড বই? হ্যাঁ, এখানে আরেকটা কথা বলবে না, ভালো যে এইগুলির আগে কায়হান বলে একটা পত্রিকাতে এইটার ধারাবাহিকভাবে শরিয়াতি প্রকাশ করেছেন। পরে এটা বই আকারে কম্পাইল করা হয়েছে। এই বইটা একটা গুরুত্ব আছে, সেটাও বইয়ে নেই, যে আপনি তো ইসলামী বিপ্লব ঘটাবেন এবং সেটা প্রোপাগেট করবেন মুসলিমদের মধ্যে, কিন্তু ইউরোপ চিন্তা করছে যে আমরা তো ইসলাম বিশ্বাস করি, আমাদের দরকার কি? শরিয়াতি এই বইটা রেখেছিলেন ইউরোপিয়ান এবং পশ্চিমাদের জন্য। সেটা হচ্ছে এই বিপ্লবের তাৎপর্য পশ্চিমা জগতে কোথায়, সেটা তিনি পশ্চিমা জ্ঞানকাণ্ডর জায়গা থেকে এখানে ব্যাখ্যা করেছেন। ওইটাই সম্ভবত টাইটেলের ম্যান কথাটা, মানে শব্দটার তাৎপর্য, যেটা আসলে একটা ইউনিভার্সাল জায়গায় সে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, সো হ্যাঁ, ওই বইটা ডেফিনেটলি একটা খুবই গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ হয়েছে। আর এরপরে কি পাবলিশ করলেন? আচ্ছা, এরপরে তো আমি আসলে অনেক কিছু ভুলেও গেছি, আরো অনেক কিছু কাজ করেছি, আমার মনে নেই সাম্প্রতিক কাজগুলি নিয়ে বরঞ্চ কিছুটা বলি। হ্যাঁ, এরপরে আমি মেসাইনিজমে আমরা যেহেতু মার্কস নিয়ে কথা বলছিলাম, তো অনেকে আমাকে বলেছিলেন যে বাংলাদেশে তো মার্ক্সবাদ নিয়ে অনেক রকমের লেখালেখি হয়, তো সেগুলি নিয়ে আপনার মতামত কি? তা আমি বললাম যে অনেক জায়গায় ভুল অনুবাদ হয়েছে, আর মস্কো প্রগতির যে অনুবাদ সেগুলিও ভুল ছিল অনেক জায়গাতে, কারণ অনেক সময় সেগুলি জার্মান থেকে রাশিয়ান হয়ে সেটার অনুবাদ হয়েছে। বুঝতে পারছি। আবার আরেকটা কথা বলে রাখা ভালো যে যখন রুশ বিপ্লব হয়, তখন মার্ক্সের একটা বড় অংশের লেখাই অনুবাদ হয় নাই। তো দুর্ভাগ্যজনকভাবে ভ্লাদিমির ইলিচ লেনিন অনেক মার্ক্সের মূল লেখা পড়েননি। আবার সেখানে কিছুটা বালখিকতা ছিল বা রাজনীতিও ছিল। মার্ক্সের যে লেখাগুলি সোভিয়েত সমাজ ব্যবস্থার জন্য, অন্তত বলশেবিকরা যে সমাজ ব্যবস্থা কায়েম করেছে সেটার জন্য বিপজ্জনক, সেই লেখাগুলি আবার তারা প্রকাশ করেন নাই। তার মানে এক সূত্রে আমরা বলতে পারি যে অনেকে যে দাবি করেন সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি মার্ক্সবাদী না, সেটিও একটা
ব্যাপার হয়ে যায়। এমনকি 1924 বিশেষ করে 49 সালে যখন, সম্ভবত 49 সালেই আপনার চীনে যখন বিপ্লব ঘটে, সেখানেও একই ঘটনা হয়। চীনও অনেক রকমের বই প্রকাশ করতে দেয়নি। কোন বইগুলি আমরা বই দিই কিছুটা, যেমন মার্ক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বই জার্মান আইডিওলজি, আচ্ছা, মানুষের জীবনের লক্ষ্য কি, সেখানে দেখা যাচ্ছে যে মার্ক্স সেটা খুব ভালো মতো ব্যাখ্যা করেছেন। গ্রুনরিসে একটা বই আছে মার্ক্সের। এই বইগুলিকে তারা আর্লি রাইটিংস বলে, জার্মান বই ফ্রুশিফটেন, তারা এটা প্রকাশ করতে দিতে চাচ্ছিল। এগুলো কি বাংলা অনুবাদ হয়েছে? এগুলির কিছু কিছু বাংলা অনুবাদ হয়েছে। সেগুলির অনুবাদ নিয়েও আমার কিছুটা আপত্তি আছে। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যে আমি শুধু শুধু এইটুকু বলবো যে এই বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বইগুলিতে মার্ক্স ইউরোপের গুরুত্বপূর্ণ সমস্ত দার্শনিকদের পর্যালোচনা করে রেখেছেন। আপনারা জানেন যে মার্ক্সের একটা অভ্যাস ছিল ব্যাপক পড়াশোনা করা, এবং সেটাকে উনি ডাইজেস্ট করে তারপরে লিখতেন। এবং আমার মতো উনি অনেক ভাষা চর্চা করতেন ওই মূল ভাষাতে লেখা পড়ার জন্য। যেমন একটা বই আমি এখন প্রায় শেষ অনুবাদ করে এনেছি, অনেক আগে শেষ করতে পারতাম না, কারণে শেষ করতে পারি না। সেটা হচ্ছে মার্ক্সের ইকোনমিক্স ফিলোসফিসে ম্যানুস্ক্রিপ্ট, ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট। এটা পড়তে গেলে দেখবেন যে আপনি শুধু জার্মান ভাষা জানলেও আপনি মার্ক্স অনুবাদ করতে পারবেন না। আচ্ছা, সেখানে দেখবেন যে ডেভিড রিকার্ডো এবং অ্যাডাম স্মিথের লেখা কোট করেছেন মার্ক্স ফরাসি থেকে। আচ্ছা, তাহলে কেন সেটা এমন হতে পারে? মার্ক্স ফরাসি ভাষা শিখেছেন জার্মান ভাষার ইংরেজি ভাষার আগে, অথবা এমন হতে পারে তিনি ইংরেজি আগে এগুলির ফরাসি অনুবাদ তার কাছে অ্যাভেলেবল ছিল। তবে মার্ক্সের পরিবার তো ছিল বেসিক্যালি ইহুদি। তারা বেসিক্যালি কাইজারের সময় তার বাবাকে যখন চাকরিচ্যুত করার চেষ্টা করা হয়, উনি তো ছিলেন সরকারি অ্যাটর্নি, তখন চাকরি বাঁচানোর জন্য উনি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। মার্ক্সের যে কবর, যেটা লন্ডনে, সেটাও কিন্তু একটা সেমিটারিতেই। তো ঘটনাটা হচ্ছে যে মার্ক্সের পরিবার ছিল র্যাবিনিক্যাল জিউ। তারা ভালো মতো ইদ্দিশ এবং হিব্রু ভাষা চর্চা করত। তো ফরাসি ভাষাতেও কিন্তু প্রচুর পরিমাণে জিউইশ টেক্সটের কাজ হয়েছে, ব্যাখ্যা হয়েছে। যেমন আমি বলতে পারি 1100 শতকের একজন বিখ্যাত রাব্বি, তার নাম শ্লোমো ইটসাকি। তিনি ব্যাপক কাজ করেছেন জুদাইজম, এবং পৃথিবী বিখ্যাত। তো ভাবে হতে পারে যে এইসব কারণেও তাদের ফরাসি শেখার প্রতি আগ্রহ ছিল। এছাড়া ফরাসি ভাষা ছিল তখনকার যুগের অভিজাত ভাষা। আপনি জানেন যে রুশ দেশে আপনার এই পুশকিন রুশ ভাষা জনপ্রিয় করার আগে অভিজাতরা ফরাসিতেই কথা বলতেন, এবং একই কাহিনী ছিল জার্মান দেশে অভিজাতরা ফরাসিতে কথা বলতো। আপনি তুর্গে নিবেল দেখা পড়বেন, পিয়ের ভাইয়া লুবভ, অর্থাৎ যেটা হচ্ছে ফার্স্ট লাভ, সেখানেও দেখবেন যে অভিজাতরা ফরাসি ভাষাতেই কথা বলতেন। তবে নানান কারণে এবং টেক্সচুয়ালিটির স্বার্থে মার্ক্স হয়তো ফরাসি চর্চা করেছেন। তো এইখানে যেটা হয় যে আপনি ওই ফরাসিও জানতে হবে আপনার মার্ক্সের টেক্সট অনুবাদ করার ক্ষেত্রে। তো আমি এই বইটার কথা কেন বললাম, সেটা হচ্ছে যে আমি এই বইটা একটা মলাটে প্রকাশ করেছি মার্ক্সের সমস্ত গুরুত্বপূর্ণ বই জার্মানে পড়ে, এবং সেটা কিছুটা আমি এটাকে কম্প্যাক্ট আকারে বইটা ওরা অনেক ছোট করে রেখেছে, কিন্তু হয়তো স্বাভাবিক ইতিহাসে হয়তো 700-800 পৃষ্ঠা হতো। এটা এখন আপনার অনুবাদ পুরোপুরি হয় নাই? না, এটা হয়েছে। এটা আদর্শ প্রকাশ করেছে। আচ্ছা, কি নামে? এটা হচ্ছে মার্ক্সের চিন্তার সারবত্তা। এটা হচ্ছে আমার অনেকগুলি প্রবন্ধ। আমি মনে করি যে এই প্রবন্ধগুলি সবগুলি পড়লেই একজন মোটামুটি মার্ক্সবাদ সম্পর্কে আইডিয়া পাবে। আচ্ছা, বুঝতে পারলাম। ওকে, সো তানিম ভাই, আমরা সাধারণ পাঠক হিসেবে মেসায়া শব্দটার সাথে প্রথম পরিচিত হই মোস্ট প্রবাবলি ঈসা মসি এই নামটা থেকে। তো মসি শব্দটা তো আপনি যেটা বললেন যে হিব্রুতে আছে, যেটা পরবর্তীতে গ্রিক ট্রান্সলেশনে খ্রিস্টো বা ক্রাইস্ট হয়ে গেছে, ক্রিস্টোস হয়ে গেছে। তো এই যে মসি, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ আপনার মিনিং থেকে পাইলাম। এই উপন্যাসের নাম মেসায়া হওয়ার কারণ কি? কারণ আমি একটু আগে বলছি যে এই উপন্যাসের মানে যদিও মসি শব্দের অর্থ হিব্রু মশিয়াক থেকে, যার অর্থ হচ্ছে একজন অ্যানোয়েন্টেড কিং, রাইট,
যাকে তেল দিয়ে মাসেও করা হয়েছে, কিন্তু তার মূল কাজটা কি, সেটা হচ্ছে একটি নির্যাতিত জাতিকে রক্ষা করবার জন্য, জি বা এবং একটি একেবারে অধঃপতিত জাতিকে আবার রিভাইভ করবার জন্য। রাইট তো এইখানে আসলে চেষ্টা করা হয়েছে যে এখন যে সারা দুনিয়াতে মুসলমান জাতিগোষ্ঠীর যে অবস্থা, জি এবং তারা এক ধরনের ধর্মীয় বন্ধাত্বের মধ্যে আছে। রাইট তারা জগৎ বুঝার আগে কেউ শিয়া হয়, কেউ সুন্নি হয়। আবার খুব যে থিওলজিক্যাল জ্ঞান আছে তাও না, যেমন ইসলাম চর্চা করে, সেটা আমি শিয়া সুন্নি দুই পক্ষকেই বলছি। জি এমনকি ইরানের তাত্ত্বিকদেরকেও আমার খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না, যখন দেখা যায় যে ওই শিয়াদের কে সঠিক ইমাম, কে বেঠিক ইমাম, জি কিংবা কোন হাদিস সঠিক, সেটার মধ্যেই বেসিক জুডিও খ্রিস্টান ইতিহাস কিছুই জানে না। অন্যান্য জ্ঞানতাত্ত্বিক জায়গাতেও তেমন কিছু নাই। ইরান আজকে অনেক কিছু দাবি করছে প্রযুক্তিগতভাবে, সেটাও তো আসলে পশ্চিম বহুকাল আগেই অধিকার করেছে, কিন্তু তার নকল ছাড়া তেমন কিছু না। সেই সব জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে পশ্চিমের তো অবশ্যই দোষ আছে, কিন্তু যেসব জায়গায় অযৌক্তিক বিরোধিতা, বরঞ্চ কোনো কোনো জায়গায় পশ্চিমের সাথে আত্মস্থ হয়ে প্রয়োজনীয় সংস্কার করা আমাদের যায় কি না, মূল মেইনস্ট্রিম জ্ঞান কাঠামোতে থেকে কাজ করা যায় কি না। তবে এই নির্যাতিত পরাজিত জাতি যারা এতকাল চিন্তা করেছে মসির মধ্য দিয়ে নিজেদেরকে পুনরুজ্জীবিত করার, কারণ ইসলামের মাহাদিবাদ তো আসলে মেসিয়ানিজমেরই একটি ইসলামিক ভার্সন, কিন্তু কোনো মসি তাদেরকে উদ্ধার করতে পারে না। আমরা দেখবো যে ইতিহাসে বহু মসি এসেছেন। জি, আপনি কি ইসলামিক কনটেক্সটে বলতেছেন? আমি দুইটা কনটেক্সটই বলবো, প্রথমে একটা জুডিও খ্রিস্টান। আচ্ছা, সেখানে দেখবেন যে কোনো মসি কাজ করে নাই। যেমন এটা শুনতে কেমন লাগবে, কিন্তু আমি বলবো যে এই উপন্যাসটা আমার সমালোচনা না করে খোলা মনে পড়তে, তবে তার কাজে দিবে। সেটা হচ্ছে যে আমরা যদি জুডিও খ্রিস্টান মেসিয়ানিজম থেকে চিন্তা করি, যীশু খ্রিস্টের আসার আগে বহু মসির কথা আসছে। আমরা রেজা হাসানের জিওয়ার্ড বইটার কথা বলতে পারি, আমরা পোলা ফেডেরিকসনের লেখা পড়তে পারি, আরও অনেকেই মেসিয়ানিক কনসেপ্ট নিয়ে রেখেছেন। আমরা সেখানে অনেকে দেখবেন যে মসি হিসেবে জিসাস ক্রাইস্টের চেয়ে অনেক সফল। যেমন আমরা যদি বলি যে পেরায়ার সিমন, বার কোকবা, কিংবা আমরা যদি মেনাখেম, তারা সফল কোন অর্থে? সারা এক অর্থে সফল যে যেটা মেসিয়ার একটা মূল লক্ষ্য, আপনার রোমান সাম্রাজ্যবাদকে পরাজিত করা বা ডিফেন্ড করা, সেখানে তারা যীশু খ্রিস্টের চেয়ে অনেক বেশি সফল। এমনকি বলা চলে যে যীশু খ্রিস্টের বিরোধিতাটা হয়েছিল এই কারণে যে অনেকে মনে করতেন যিশুর কারণে সিকারিয়াই বাহিনী যে রোমান উপনিবেশবাদের বিরুদ্ধে যে একটা 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 রেজিস্ট্যান্স গড়ে তুলেছে, সেটাকে বরঞ্চ যিশুর প্রেমময়ী কথাবার্তার সেটাকে আরো দুর্বল করে তুলেছে। অনেকে এটাও মনে করেন যে জুডাস ইসকারিওট সিকারিয়ের একজন, তারা যিশুকে ধরিয়ে দিয়েছিলেন এই কারণে যাতে তাদের স্বাধীনতা আন্দোলন আবার চাঙ্গা হয়। বুঝতে পারছি, রাইট, সেই জায়গা থেকে। কিন্তু এই কোন মসি সেই অর্থে এদেরকে সাকসেসফুল না, মুসলিমদের ক্ষেত্রেও না। আমরা যত মাসিকেই দেখি তারা কিন্তু কেউই সেই অর্থে মুসলমান জাতিকে সেই জায়গাতে পৌঁছায় দিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মাহাদি দাবিদারদের লক্ষ্য ছিল তিনি আসলে মাহাদি কিনা সেটাই প্রমাণ করার। কিন্তু আমি এই কথাটাই সেখানে বলছি, তিনি যদি এই কাজগুলি পারতেন তাহলে তাকে এটা প্রমাণ করারও দরকার নাই, লোকেই তাদের সগুণে তাকে মাহাদি হিসেবে স্বীকার করে নিত। তো এই মেসেজটা সেখানে আছে। আমি তখন ওইখানে দেখবেন যে একটা কথা প্রসঙ্গে জাফর হাসান এই জিসানকে জিজ্ঞেস করে, তো ইহুদি জাতি কি সেই মাসিয়া আসে নাই? তো আপনি একটা চমকপ্রদ কথা শুনতে চেয়েছেন, একটা চমকপ্রদ কথা শুনেন। তখন জিসান বলে যে হ্যাঁ, তাদের মাসি সম্ভবত আসছেন। তো বলছে কে সেই মাসি? তখন বলছেন যে থিওডর হের্জেল। আচ্ছা, এই থিওডর হের্জেল কোন থিওডর হের্জেল? আমরা তো জায়নবাদ বলেই তাকে খারিজ করে দেই, অথচ তার বই কেউ পড়ে দেখে নাই। আমি আজকে আলোচনা করছিলাম আপনার সাথে একটু আগে, তার একটা বই আছে উপন্যাস আর্ট নয়ল্যান্ড, জার্মান ভাষা, এই বইটা আমি পড়েছি। সেখানে কিন্তু তিনি নতুন জিউস স্টেটের ধারণা দিয়েছেন। তিনি কিন্তু মুসলমানদেরও খারিজ করেন নাই, খ্রিস্টানদেরও খারিজ করেন নাই। এটা সে তখন লিখতেছে যখন জিউসদের কোনো স্টেট নাই। রাইট, তিনি চাচ্ছেন এদেরকে তিনি সহাবস্থানে রাখবেন। এমনকি তিনি অনেক ক্ষেত্রে মানবিকও ছিলেন। তিনি মনে করেছেন যে ইউরোপিয়ান জ্ঞান কাঠামোর জায়গাতে এসে আরব মুসলমান একটা উন্নততর জায়গায় যেতে পারবে। কারণ
যখন জিহুদের রাষ্ট্র ছিল তখনও তো তার মধ্যে অনেক পণ্ডিত বা জ্ঞান বড় বড় বুদ্ধিমান ইহুদি ছিলেন। আমরা জি যে আইনস্টাইনকে চিনি তখন তো এত বড় বিজ্ঞান তারও তো ইহুদ রাষ্ট্র তখনও হয় নাই। রাইট তো এইটা হচ্ছে একটা, এবং চাইম ভাইজম্যান পর্যন্ত, যখন চাইম ভাইজম্যান জায়নবাদের প্রধান নেতা হন, জায়নিস্ট আন্দোলনে, তখন পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলনটা বজায় রাখছে। জি এখন আহ, আহ, এইটা ইহুদি মুসলিম বিদ্বেষী বা আরব বিদ্বেষী হইল কেমনে? আসলে এটা আরব মুসলিম বিদ্বেষী না, আহ, আপনি খেয়াল করবেন এটা হচ্ছে আরব বিদ্বেষী। আচ্ছা কারণ আপনি দেখবেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কিন্তু ইসরায়েল কিন্তু বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। কিন্তু যদি ঢালাওভাবে মুসলিম বিদ্বেষী হইতো, হুম হুম তো এত ঘনবসতিপূর্ণ একটা দেশ তো একসময় ইসলামের ব্যাস্টিয়ন হইতেই পারে, তাকে সেটা চিন্তা করেন নাই। রাইট এবং সেটা আমরা জানি যে সালগাদ বা জালগাদ বলে একটি অস্ত্র কারখানা লিechtenstein, সেটা গেরুডা মেয়ারের পরামর্শে কিন্তু এখানে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। আচ্ছা এখন সেই অস্ত্র কি 71 এ ব্যবহৃত আমাদের হয়েছিল, মুক্তিযুদ্ধে ব্যবহৃত ব্যবহৃত হয়েছে? হয়েছিল। আচ্ছা আচ্ছা, আরব বিদ্বেষী ইহুদি ছিলেন একজন ইউক্রেনিয়ান ইহুদি, হুম হুম তিনি ছিলেন আহাদ হাম। আচ্ছা এটা বিবিকের নাম, বেসিক্যালি ওনার নাম এশার। আচ্ছা তিনি প্রথম জায়নিস্টদেরকে আপনার আরব বিদ্বেষী করে তুলবেন। ওকে এখন খেয়াল করে দেখেন, আপনি যদি এখন গোড়া থেকে পুরো জায়নবাদকেই খারিজ করে দেন, হুম হুম তাহলে কিন্তু প্রথম যুগের জায়নিস্টদের প্রতি সুবিচার করা হয় না। বুঝতে আর পেরেছি আমাদের দ্বারা কাঁচা তাত্ত্বিক এবং কাঁচা রাজনীতিবিদ তারা এইগুলি পড়েই দেখেন এই জীবনে। তো এইগুলিও আপনি আমি উপন্যাসে পাবেন। আচ্ছা এত অল্প পরিসরে এত বিস্তৃত আলোচনা হয়তো কখনো কোথাও দেখা হয় নাই। রাইট হয়তো অনেকে মনে করেন কোনো বিশ্বের কোনো উপন্যাসেই এইভাবে আনা হয় নাই। ঠিক আছে এখানে এক ধরনের সাইকো অ্যানালিসিস করা হয়েছে মুসলমান জাতির। আচ্ছা 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 গ্রেট তাহলে আমরা যে জায়গায় ছিলাম যে আমাদের এই উপন্যাসটার মধ্যে আমরা মেসায়ানিজম এবং মাহাদিবাদের যে বিষয়গুলো সেটা আমরা পাচ্ছি এবং এই উপন্যাসের মূল লক্ষ্য হচ্ছে মাহাদিবাদকে একটা এখনকার রেলিভেন্ট ফ্রেমওয়ার্ক থেকে নতুনভাবে উপস্থাপন করা রাইট এবং আপনি যেটা বলতেছিলেন যে মেসায়া শব্দটার যে উৎপত্তি, যে তেল দিয়ে আগে রাজাদেরকে বা একটা সম্ভ্রান্ত কাউকে অ্যানয়েন্ট করা হইতো, আসলে একজন কাউকে না, একজনকেই শুধু করা হবে না। আমি এটার নামটার যদি হিস্টোরি খুঁজতে চাই, আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই কথাটা এইটা বলা হয়তো প্রথমে সাইরাস দি গ্রেটকে, যেটা আসলে সাইরাস তো ল্যাটিন নাম, ফার্সিতে হচ্ছে কৌরশে বুজুর্গ বা কৌরশে কবির। রাইট কিন্তু পরবর্তীকালে ইহুদিরা মনে করতেন যে তাদের একজন রাজা হবে, তাকে তেল দিয়ে মাসেও করা হবে, রাইট তিনি কিং ডেভিডের সিংহাসনে বসবেন, জি এবং তার মূল লক্ষ্য হচ্ছে ইহুদি জাতির মুক্তি সাধন। মুসলমানদের মধ্যে মাহাদির ধারণাটাও সেখান থেকে আসছে। শিয়া ইসলামে কখন আব্বাসি উমাইয়াদের শাসনামলে তারা কখনো নিজেদেরকে স্বাধীন করতে পারে নাই, নির্যাতিত হয়েছে। আর সুন্নি ইসলামে আসছে যখন তারা ইউরোপের কলোনির আন্ডারে গেছে। তবে মেসায়া কনসেপ্টটা হয়ে দাঁড়াইছে হচ্ছে নির্যাতিত জাতিগোষ্ঠীর মুক্তির প্রতীক। এখন মুসলমান জাতিগোষ্ঠী কতটা ইউরোপের বা পশ্চিমের উপনিবেশের দ্বারা আক্রান্ত, আর কতটুকু নিজেদের অজ্ঞতার উপনিবেশে আক্রান্ত, সেটা একটা বিতর্কের বিষয়। কিন্তু আমি এখানে তাদের সব রকমের উপনিবেশ থেকেই মুক্ত হওয়ার একটা পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। ওকে গ্রেট। সো তানিম ভাই, আপনার যে নতুন একটা লেখা আসতেছে, উপন্যাস আসছে, যেটা আপনার জন্য আনইউজুয়াল, কারণ সবাই আপনাকে ধর্মতাত্ত্বিক বা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে লেখালেখি, গবেষণা, প্রবন্ধ এবং ভাষা বিষয়ক একজন এক্সপার্ট হিসেবে আমরা আপনার লেখা দেখেছি। সো ওয়াই উপন্যাস, বা উপন্যাস কেন? এটা একটা মজার প্রশ্ন। উপন্যাস কেন? আমি নিজে উপন্যাস লিখি না, কিন্তু উপন্যাস পড়ি, এবং আমার কাছে মনে হয়েছে যে উপন্যাসে আপনি যে কোনো মেসেজ অনেক প্রাণবন্তভাবে দিতে পারেন। রাইট। কারণ উপন্যাসে আপনার দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে কথাগুলি বলা হয়, যে কারণে লোকে সেটার সাথে নিজেকে কানেক্ট করতে পারে। অনেক সময় গদ্য জটিল হওয়ার কারণে বা টেক্সট ক্রিটিক্যাল হওয়ার কারণে সাধারণ লোক, বিশেষ করে আমি যে সব বিষয় নিয়ে লিখি সেগুলি কিছুটা তো সাধারণ লোকের জন্য দুর্বোধ্য, তারা সেই মেসেজটা পায় না। কিন্তু আমার মনে হয়েছে যে আমি তো মেসেজ আসলে শুধু কিছু
অধ্যাপক বা গবেষণার চেয়ারে বসে যিনি বসে আছেন তার জন্যই তো আমি শুধু লিখি না, কারণ আমার যে প্রত্যয় কিংবা আমার যে উদ্দেশ্য সেটা তো সবাইকে নিয়ে। জি তবে শুধুমাত্র কিছু জার্নাল বা গবেষণা প্রবন্ধে সেগুলি যদি থেকে যায় আমি আমার মেসেজ দিতে পারলাম না। তবে সবাইকে কানেক্ট করার একটা উপায় কি, সেটি হচ্ছে আপনার কথা সাহিত্যের মধ্য দিয়ে সেটা প্রকাশ করা। সেই ক্ষেত্রে উপন্যাস একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। রাইট আপনি দেখবেন যে অনেক কথা উপন্যাসের অল্পের মধ্য দিয়ে বলা যায়, আর উপন্যাসের মধ্য দিয়ে আপনি অভিব্যক্তির মধ্য দিয়ে সব কিছু ব্যক্ত করেন, ফলে তার মেসেজও হয় অনেক বেশি শক্তিশালী ও প্রাণবন্ত। ওকে ফ্যান্টাস্টিক। সো আপনি যেহেতু বলতেছিলেন যে উপন্যাস আপনি পড়েন, তো আপনার পছন্দের দু একজন উপন্যাসিকের নাম জানতে চাই আর দু একটা পছন্দের উপন্যাসের নাম জানতে চাই। প্রিয় উপন্যাসিক তো অনেকেই, আমি তো একটু আগে সিদ্ধার্থের লেখক সিদ্ধার্থের হেরমান কথা হেসের আমরা কথাই জানলাম। বললাম। জি হেসের লেখা আমার কাছে খুবই প্রিয়। আর আরও যাদের যাদের আপনি শুনতে চান তাদের অনেকে আছেন, জার্মান টমাস মানের কথা বলতে পারি। জি আহ, আহ, অনেকে বলেন যে আমি গুন্টার গ্রাসকে পছন্দ করেন, কিনা আমি গুন্টার গ্রাস পড়ে মজা পাই না, আচ্ছা টু টেল ইউ ফ্র্যাঙ্কলি। হুম আচ্ছা, কিন্তু ইংরেজি সাহিত্যের এবং রুশ সাহিত্যে আমার অনেকে বেশ প্রিয় আছেন, এমনকি ফরাসি সাহিত্যে। হুম ইংরেজি সাহিত্যের মধ্যে চার্লস ডিকেন্স আমার খুব প্রিয়। আচ্ছা আর রুশদের মধ্যে? রুশদের মধ্যে খুবই প্রিয় হচ্ছে, আমি বলবো হচ্ছে ফিওদর দাস্তায়েভস্কি। দস্তয়েভস্কি। আচ্ছা, দাস্তায়েভস্কির কয়েকটা লেখা আমার কাছে যেমন একটা হচ্ছে যেটা ইংরেজি হয়েছে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, জি এটা মনে হচ্ছে আমার কাছে অসাধারণ। আমি আরেকজনের কথা না বলে বলা শেষ হবে না, সে আরও দুজন, সেটা হচ্ছে আন্তন চেখভ। চেখভ। আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে এরকম ছোট গল্প বোধহয়, ছোট গল্পকার বোধহয় আর কখনো আসে নাই। রাইট। তার বোধহয় আর এরপরে তার মৃত্যুর পরে মনে হয় আর এখন পর্যন্ত কেউ তৈরি হয় নাই। আর ফরাসিদের মধ্যে? আচ্ছা, আমি রুশ সাহিত্য আরেকজনের কথা না বলে শেষ করবো, সেটা লিয়েভ তালস্তয়। আচ্ছা লিয়েভ তালস্তয়ের দুইটা বড় গল্পের কথা বলবো, তার তো উপন্যাস বা আনা কারেনিনা কিংবা ওয়ার এন্ড পিস, যেটা আমরা রুশে বলি ভাইনা ইমির। আচ্ছা, সেগুলি তো অনেকে জানেনি, রেজারেকশন। জি কিন্তু তার দুটা ছোট বড় গল্প, একটা হচ্ছে ক্রোয়েটজার সোনাটা, এটি একটা, আরেকটা আমি ভুলে গেলাম, ওইটা আমার খুব প্রিয়। এই দুটো মনে হয়েছিল যে না পড়লে মানব জীবন বৃথা। বুঝতে বিশেষ পারছি। করে এই যেটা বললাম যে ক্রোয়েটজার সোনাটা, হুম যে একজন ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেন, কিন্তু সেটার ব্যাখ্যা উনি দেন, আচ্ছা সেটা যে কতটা মর্মস্পর্শী হতে পারে, এবং ভাষা সাহিত্যে তার যে গদ্যে তার যে প্রখরতা, তার যে মুন্সিয়ানা, তার যে লেখন শৈলী, সেটা বোঝা যাবে। ঠিক একইভাবে যেটা আমি ফিওদর দাস্তায়েভস্কি যেটা বললাম যে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, সেটাও মনে হচ্ছে যে এরকম লেখা পৃথিবীতে আর কখনো হয় নাই। রাইট। আচ্ছা, ফরাসি দেশের কথা যদি বলি, ভিক্টর উগো, আপনারা বলে ভিক্টর হুগো বলেন অনেকে, আর Right. ফ্রান্সের উচ্চারণ এইচ এর উচ্চারণ না, ভিক্টর ভিক্টর মারি উগো, তার লেখা অসাধারণ আমার কাছে মনে হয়েছে। আর আহ, ফরাসি অবশ্য আমি বেশি কবিতাই পড়েছি, বোদোয়ারের কিছু কবিতা আমি ফরাসি থেকে অনুবাদ করছিলাম, আচ্ছা লুই আরাগোর কবিতা অনুবাদ করেছিলাম। হুম ভিক্টর উগোর কবি হিসেবেও খুব বিখ্যাত, তার জি। কিছু কবিতা আমি অনুবাদ করেছি। আর মোপাসারও কিছু ছোট গল্প আমি অনুবাদ করেছি, আচ্ছা আচ্ছা যেমন একটা তার ছোট গল্প হচ্ছে শেবলে, মানে দ্য হেয়ার, আচ্ছা সেটা অনুবাদ আমি করেছি, অনেকে খুব প্রশংসা করেছেন, কারো কারো কাছে এটি অসাধারণ অনুবাদ এই মনে অনুবাদ হচ্ছে। কোথায় প্রকাশ হয়েছে? এইটি আসলে এটা একটা মজার কাহিনী প্রশ্ন করেছেন। এইটি প্রথম প্রকাশ করেছিল এই দেশকাল পত্রিকা, তার একটা ত্রৈমাসিক সংখ্যাতে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইবার আমার যে অনুবাদ তত্ত্বের উপর যে বই প্রকাশ করতে যাচ্ছে ইউপিএল, হুম তারাও ফরাসি ভাষায় অনুবাদের নমুনা হিসেবে আচ্ছা এই গল্পটিকে পছন্দ করছে। ওকে এই বইটা কি আসছে ইউপিএল এরটা? এটা কাজ চলছে, আচ্ছা আচ্ছা মেজর কাজ শেষ, কিন্তু আমি এত অনেক কাজ করি তো হুম অনেক সময় করা মুশকিল হয়ে যায়। বুঝতে কারণ পারছি। আমি তো একাধারে জৈন ধর্ম নিয়ে লিখছি, বাংলায়, ইংরেজিতে,
ত্রৈমাসিকে লিখছি, সাপ্তাহিকে লিখছি, এই যে প্রবন্ধ লিখছি, হুম হুম। এই বই করছি। তো বলা যাচ্ছে আবার আমাকে এই ছাত্র পড়াতে হয়। তো মানে আসলে আমার 24 ঘন্টার জায়গায় দিন 48 ঘন্টা হয়ে ভালো হতো। তার মানে আপনি টাইম শেয়ার করে আসলে বিভিন্ন কাজগুলো করতেছেন, হ্যাঁ মানে হয়তো একই সাথে 3-4টা অনুবাদ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, 3-4টা বুঝতে কাজ পারছি। চলছে। আচ্ছা, এখন আসি আপনার মেসায়া বইটা সম্পর্কে, উপন্যাসটা সম্পর্কে। সো এই উপন্যাসটার পটভূমি এবং নামকরণের পিছনের গল্পটা যদি একটু বলতেন। আচ্ছা, পটভূমিটা নামকরণের পটভূমিটা প্রথমে বলি। সেটা হচ্ছে যে আহ, এই উপন্যাসটা আসলে কী। রাইট। তো প্রথমে উপন্যাসটা মেসিয়া শুনে অনেকে, যেহেতু আমার অনেক লেকচার ইউটিউবে আছে বা আমার জি লেখা টেখা শুনে জানবে যে সবাই জানে যে আমি বাংলাদেশের সবচেয়ে প্রচলিত মাহাদিবাদ বিষয়ক বিশ্লেষক। তো জি। সবাই জানে, তো সবাই ধরে নেবেন মেহাদি বিষয়ক। কিন্তু সবাই একটু ধাক্কা খাবেন যে যখন শুনবো যে মেসিয়া বেসিক্যালি একটি প্রেমের উপন্যাস। আচ্ছা। কিন্তু বিষয় হচ্ছে এই প্রেমের উপন্যাস তো কোনো সাধারণ প্রেমের উপন্যাস না। হুম হুম। এটি এমন একটা উপন্যাস আহ, যা একটি ছেলের জীবনী, হুম হুম। আহ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন, আচ্ছা অর্থনীতি পড়তেন, আচ্ছা। বিভিন্ন রকমের আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন। জি তিনি স্বাভাবিকভাবে পড়াশোনা করতেন না, তার ব্যাপক আগ্রহ ছিল বিভিন্ন ভাষা শেখার। হুম হুম। উনি ধর্মতত্ত্ব, দর্শন, অর্থনীতির উপর পড়াশোনা করতেন। সেগুলো তিনি চিন্তা করতেন, যেটা আমি খুব গুরুত্ব দিই, যে মানুষ যদি চিন্তা না করে তাহলে আসলে পড়াশোনা করে কোনো লাভ নেই। কারণ বইপত্রে তো সেগুলি আছেই, জি আমি না পড়লেও আরও 10 জন পড়বেই। রাইট। তো সেগুলি সে চিন্তা করে, এবং তার আহ, যে প্রেক্ষিত সেটা কোনো বিদেশ না, সেটা বাংলাদেশ। আচ্ছা। মেসিয়ানিক কনসেপচুয়ালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের পটভূমি তো মনে হয় এরকম লেখা কখনো উপন্যাস হয়নি। বা লেখা নাই। হ্যাঁ, কিন্তু সেটা আবার এরকম না যেটা ডিসকনসার্টেড বা ডিসকানেক্টেড। হুম হুম। সে ঘুরে এবং এক একটা ভাষা সে শিখে, তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সেই ভাষার মধ্য দিয়ে সে ওই মূল টেক্সটগুলি পড়বে, কারণ আচ্ছা তার নলেজ অ্যাম্প্লিফিকেশনের একটা ক্ষেত্র তৈরি হবে। আচ্ছা। এই কাজ করতে করতে তার এক সময় স্প্যানিশ ভাষা শেখার আগ্রহ জন্মায়। সেই সময় এই গল্পে আমরা এক নারীকে পাই, হুম হুম। এক যুবতী বলা যাবে, জি 32 বছরের। তার নাম হচ্ছে মাতিলদা সেরানো আলভারেজ। সে এসেছে স্পেনের বালেন্সিয়া থেকে। আমরা হয়তো উচ্চারণ করি ভ্যালেন্সিয়া, হুম হুম। কিন্তু স্প্যানিশের ভির উচ্চারণটা বি এর মতোই। আচ্ছা বালেন্সিয়া থেকে এক রূপবতী ব্রুনেট। আচ্ছা। তার তার কাছে আসলে সে আমাদের এই উপন্যাসের যে নায়ক জিসান, বয়স 22-23 বছর, হুম হুম। সে আসলে তার কাছে সে স্প্যানিশ ভাষা শিখতে যায়। আচ্ছা তো সেই রূপবতী নারীর প্রতি সবাই তার সৌন্দর্য আকৃষ্ট হয়, কিন্তু জিসানের আসলে ওই দিকে কোনো আগ্রহ নাই। আচ্ছা। তার মূল লক্ষ্য হচ্ছে স্প্যানিশ ভাষা ভালো মতো চর্চা করে সে ক্যাথলিক ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানবে। আচ্ছা কারণ আপনারা জানেন যে ধর্মতত্ত্বের ক্ষেত্রে ইটালি এবং স্পেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্যাথলিক খ্রিস্ট ধর্মের একটা বাস্টিয়ন বা জি একটা সূতিকাগার। স্ট্রং হোল্ড এখানে। সেখানে আমরা ইটালিয়ান পোপদের কথা জানি, কিন্তু আমরা যখন মাইকেল ম্যাভেটের বর্গিয়াস বা অন্যান্য লেখা পড়বো, সেখান দেখবো যে যে আপনার বর্গিয়াস পোপরা আসছে সব আবার স্পেন থেকে। স্পেন থেকে, রাইট। তো নানান কারণে সে এই বইগুলো, স্পেনের ইতিহাস, তাদের সিভিল ওয়ার, এসব নানান বিষয় জানতে যাওয়ার জন্য সে স্প্যানিশ ভাষা শিখছে। কিন্তু যদিও সেই মেয়েটি এসেছে একটি প্রতিষ্ঠানের হয়ে, তাদের কাজ ছিল হচ্ছে ল্যাটিন আমেরিকাতে এবং এবং স্পেনে, এবং আমরা জানি যে স্প্যানিশ ভাষার ক্ষেত্র হচ্ছে 3টা: সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকা, যেটা দক্ষিণ আমেরিকা বলে আমরা চিনি, জি আরেকটা হচ্ছে স্পেন নিজের ভূমি যেটা। জি সেইখানে যারা উচ্চশিক্ষার জন্য যাবে তাদেরকে ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া, কারণ আমরা জানি যে ওই সব দেশে ইংরেজি ভাষায় কেউ পড়াশোনা করে না। জি কিন্তু আমাদের জিসানের লক্ষ্য সেই ওই সামান্য স্প্যানিশ চর্চা করে না, বুঝতে পারছি। সে ব্যাপকভাবে ভাষা চর্চা করা শেষ করে। ফলে ওই
শিক্ষিকার তার প্রবল আকর্ষণ তৈরি হয় তার প্রতি। আচ্ছা। এইখানে তার সাথে একটা ধরনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেই প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে তারা আলোচনা করে গভীর তত্ত্ব জগতের আলোচনা। আচ্ছা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই গল্প উপন্যাসের যে নায়ক, সে জন্মগ্রহণ করেছে একটি মুসলিম পৃথিবীতে, যেই পৃথিবী এখন পৃথিবীতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, জ্ঞানগত সব জায়গাতেই নিগৃহীত এবং পশ্চাৎপদ। জি। তবে সচেতন একজন মুসলমান হিসেবে তার এটাকে ছাপায় ওঠার একটা আকুতি। জি। কিন্তু সে যেহেতু সাধারণভাবে চিন্তা করে না, সে মানে আমাদের জিসান অত্যন্ত সরল, কিন্তু আচ্ছা। চিন্তার জগতে অনেক তার প্রলিফারেশন অনেক, তার ক্ষেত্র অনেক বড়, কারণ সে রেশনাল। জি। কুট লোক সে নয়, কিন্তু সে ক্রিটিক্যাল। জি। সে কারণে সে এই বিষয়গুলিকে তলিয়ে দেখার চেষ্টা করে। জি। ফলে ইসলামের ইতিহাস খুঁজতে যে সে ঢুকে পড়ে জুডিও খ্রিস্টান ইতিহাসে, আচ্ছা। এবং সেখান থেকে সেই জরোয়াস্ট্রিয়ান দুনিয়াতে, তখন সে পলিটিক্যাল মেসায়ানিজমকে নিয়ে চিন্তা করার চেষ্টা করে। আচ্ছা। তার কাছে মেসায়ানিজম শুধুমাত্র কত ধর্মতত্ত্বের নিগড়ে আবদ্ধ টেক্সট না, এরকম নয়, এবং বেসিক্যালি মেসিয়ানিজম নিজেও তা না। আচ্ছা। আচ্ছা। সে সেটাগুলোকে বোঝার চেষ্টা করে, এবং সেখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস আছে। সেই ক্রিটিক্যাল অ্যানালিসিস শুধুমাত্র আপনার ওই কি বলবো আমি, যে ফ্রাঙ্কফুর্ট স্কুলের যে তাত্ত্বিক অনেকে যারা মেসিয়ানিজম নিয়ে কাজ করে, সেরকম শুধু তত্ত্বের না, সে তার বর্তমান রিয়েলিটির সাথে সেগুলিকে সে মিলায়ে দেখে, আচ্ছা। এবং তার মতো করে সে ব্যাখ্যা করে। এইগুলি সে আলোচনা চলে এই মাতিরিডার সাথে, এবং তার একজন মেন্টর আছে, আচ্ছা। তার নাম হচ্ছে একজন হাসান সাহেব। আচ্ছা। সেই এই তার সাথেও আলোচনা হয়, তার বন্ধুবান্ধবদের সাথে তো আলোচনা হয়। উপন্যাসটি দুইটি পর্বে বিভক্ত। প্রথমে হচ্ছে আমরা দেখতে পারবো যে তবে এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এটা শুধুমাত্র ইসলামিক মাহাদিবাদ না, কারণ আমরা জানি যে ইসলামিক মাহাদিবাদ জুডিও খ্রিস্টান মেসিয়ানিজমেরই একটা পর্ব মাত্র। জি। এবং আমরা যদি বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যাই দেখব, তখন দেখব যে মেসিয়ানিজমের সূত্রপাত যখন প্রথম হয়, তখন হিব্রু যে শব্দটা মুশিয়াক, অর্থাৎ একজনকে তেল দিয়ে আপনার অ্যানয়েন্ট করা হবে, এবং সেইটাই কিন্তু খ্রিস্টস গ্রিক ভাষাতে একই অর্থ। জি। এবং আরবিতে আমরা সেটাকে বলি মাসে করা, সেখান থেকে মসি, রাইট। কারণ তেল দিয়ে তাকে মাসে করা হবে। রাইট। কারণটা হচ্ছে হিব্রু, আরামাইক, আরবি হচ্ছে সবই সেমিটিক ভাষা। জি। সেই জায়গা থেকে সে যখন চিন্তা করে, তখন সে দেখে যে হিব্রু টেক্সট যদি আমরা পড়ি, সেটা ব্যাবিলনিয়ান ক্যাপটিভিটি নামে পরিচিত, যেখানে নেবুচাডনেজারের আন্ডারে 70 বছরের অধিককাল ইহুদিরা বন্দী ছিলেন, এবং সাইরাস দি গ্রেট তাকে উদ্ধার করে। তখন তাকেই কিন্তু সদাপ্রভু সবচেয়ে সম্মান প্রদর্শন করে। আপনি দেখবেন যে ওল্ড টেস্টামেন্টে সাইরাসের বন্দনায় সদাপ্রভু ইয়াহুয়ে, যেহোবা যেটাকে বলে, সে মুখর। মেসিয়াটা শুয়ে তাকেই বলা হয়েছে। আচ্ছা। কিন্তু পরবর্তীকালে মেসিয়ানিজমের বিকাশ নানানভাবে ঘটে। একটা ঘটনা ঘটে যখন জুডিয়া সামারিয়া রোমের কলোনি হয়, তখন মেসিয়ানিজম কতগুলি শর্তে আবদ্ধ হয়, কারণ আমরা জানি যে ধর্ম কখনো বাস্তবতার বাইরে না। তখন তারা মনে করে যে তাদেরকে রোমান বন্ডেজ বলে, তারা সেই রোমান কলোনির হাত থেকে রক্ষা করতে পারবে, সেই হবে মেসিয়া। এবং এর আগে তাদের সবচেয়ে কৃতি রাজা ছিলেন হচ্ছে কিং ডেভিড, দাউদ নবী। আমরা যারা হিব্রুতে বলি দাউদ, এই দাউদ নবীর কতগুলি টেম্পল প্রতিষ্ঠা করেছেন, যেটাকে আমরা বলি সায়ন। আমরা ভুল উচ্চারণ যেটাকে বলি জায়ন। এই জায়নও প্রতিষ্ঠা করা হবে তখন, এবং রাজা সেটা প্রতিষ্ঠা করবেন, এবং তিনি এই জুডিয়া সামারিয়া সমগ্র অঞ্চলে ইহুদি জাতিকে ঐক্যবদ্ধ করবেন, কারণ তারা স্ক্যাটার্ড আজকে না, ওই সময়ও তারা ছিলেন। এই আলোচনার জায়গা থেকে আমাদের জিসান তথ্য সংগ্রহ করতে করতে তিনি রাজনৈতিকভাবে বর্তমান মুসলিম জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতিকে বোঝার চেষ্টা করে। এখানে বোঝা নেই, এই উপন্যাসে জিসানের জায়গাটা হচ্ছে অত্যন্ত নিউট্রাল, কারণ সে নিরপেক্ষভাবে বোঝে। মানে হি হ্যাজ নো হেট্রেড ফর দ্য জিউস, হি হ্যাজ নো হেট্রেড ফর দ্য ক্রিশ্চিয়ানস। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে he wanted to understand Judeo-Christian history. Nirmohobhabe, he wanted to explain, analysis
অ্যানালাইজ দিস ডিসপ্যাশনেটলি। রাইট। সো আমরা অবশ্যই পাঠকের জন্য ফুল ডিসক্লোজারও করতে চাই না, স্পয়লারও দিতে চাই না, কারণ আমরা চাচ্ছি পাঠকরা ওই আননোন অবস্থায় বইটাকে পড়ুক, এক্সপ্লোর করুক। আমরা শুধু হিন্টই দিচ্ছি, রাইট, কারণ এখানে এত ডাইভার্সিটি আছে আচ্ছা, যে আসলে এই অল্পতে আমরা সবকিছু বলতেও পারবো না। কিন্তু যেটা হচ্ছে যে এই এত তথ্যকে আপনি যখন শেষে যাবেন দেখবেন যে এটা আসলে একটা সূত্রে গাঁথা। ওকে, এবং সেই সূত্রটা কি, সেটা কি বলবো না, সেটাও স্পয়লার। এটা আপনার ইচ্ছা, আপনি লেখক। আমি একটা দিতে পারি পাঠককে বোঝার জন্য। এখানে কি ধর্মীয় সমন্বয়বাদের কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও মেসিয়ানিজমের গ্র্যান্ড ন্যারেটিভকে ঠিক রেখে, আচ্ছা, এবং আমরা কি বর্তমান দুনিয়ার উপযোগী একজন মেসিয়ার রূপরেখা কেমন হতে পারে তার কি একটা প্রাথমিক আভাস কি আমরা এই উপন্যাসে পাই। আচ্ছা, সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ উপন্যাসটা দুটা পর্বে, কিন্তু সেটি একই মরাটের মধ্যে। প্রথম পর্বে হচ্ছে এই জিসানের শিক্ষা জীবন, আর দ্বিতীয় পর্বে হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 2000-এর টুইন টাওয়ারের ঘটনা। আচ্ছা, এই টুইন টাওয়ারের ঘটনার পরে মুসলমান বিশ্ব হচ্ছে একটা ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হয়। তখন এই যে ধীমান, এই যে অত্যন্ত প্রাজ্ঞ একটা তরুণ, সেটাকে কিভাবে দেখছে এবং মুসলিমদের জন্য তার মেসেজটা কি, সেটি উপন্যাসের ভিতর থেকে এখানে প্রজেক্ট করা হয়েছে। ওকে, ফ্যান্টাস্টিক। তার মানে হচ্ছে আমরা পোস্ট 9/11-এ একজন তার চোখ দিয়ে, যারা আসলে এই হিস্ট্রি জানে, এই বিষয়গুলো বুঝে, এরকম একজনের চোখ দিয়ে তার এই দেখা, তার চিন্তা, সেটাকেও এখানে প্রতিফলন হিসেবে পাবো। ওকে, ফ্যান্টাস্টিক। কিন্তু এখানে আরো কথা আছে সেখানে, যে আপনি দেখবেন যে এখানে এই মাটিটাকে নিয়ে কিন্তু জিসান বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমাদের যে হাসান সাহেব, অর্থাৎ জাফর হাসান, যে তার মেন্টর, তার সাথেও সে ঘোরাঘুরি করে, বন্ধুদের সাথে যায়। এই ঘোরাঘুরির মধ্যে আপনি বাংলাদেশকে নতুনভাবে ডিসকভার করবেন। আচ্ছা, কারণ যেমন একটা উদাহরণ দিই, যেমন সে মাটিটাকে একবার নিয়ে গেছে বান্দুরাতে। ওকে, এই বান্দুরা একটা খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, মাটিটাও এসছে ক্যাথলিক অধ্যুষিত অঞ্চল, এবং বান্দুরা হচ্ছে ক্যাথলিক অধ্যুষিত খ্রিস্টান অঞ্চল। এটা কি আমরা কি লাইক কোন একটা দেশের একটা রিজিয়ন বলতেছি? বান্দুরা কোথায়? এটা ঢাকার বান্দুরা, এই যে আপনার মুন্সিগঞ্জের কাছে যে বান্দুরা। আচ্ছা, এটা তো ক্যাথলিক অধ্যুষিত অঞ্চল। এবং এখানে আপনি দেখবেন বাংলাদেশের প্রথম ক্যাথলিক সম্প্রদায় এখানে এসছে, এবং সেখানকার ইতিহাসটা আছে সেখানে, নানান ঘটনার ছবে। এমনকি ওইখানে সাহাপাড়াতে গিয়েছে সে মাতিটাকে নিয়ে, বলছে যে এখানে দেখো সাহাপাড়ার, এই সাহাপাড়াতে আপনিও যেয়ে দেখতে পারেন যে সেই আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার কি ভয়াবহ পরিণতি হয়েছিল, যে সেখানে সাহাপাড়ার একটা বাড়ির খিরানের দামই হবে 10-12-15 লক্ষ টাকার মার্বেল পাথর, অথচ পাশেই দরিদ্র মানুষ। তাহলে এখানে খ্রিস্টান আসলো কেমনে? উত্তর একটাই, এখানে জিসান তাকে মাতিটাকে জিজ্ঞেস করছে, মাতিটা উত্তর দিতে পারছে না, জিসান ব্যাখ্যা করছেন। আপনি ইতিহাসকেও এখানে নতুনভাবে ব্যাখ্যা করার অবকাশ পান। সে বলছে যে যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা 1793 সালে হয়, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস, নব্য বণিক শ্রেণীর আবির্ভাব ঘটে, কারণ জমিদারদের দিয়ে কাজ হচ্ছে না। তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই নব্য বণিকরা ইংরেজদের খুশি করার জন্য চুষে খাওয়া শুরু করে, কিন্তু নিজেদের বাড়িঘর হয়ে যায় প্রাসাদ অনুপম, একটা খিরানের দাম হয় 10-15 লাখ টাকা। অথচ তখন সাধারণ লোক কি করবে, যারা দরিদ্র হিন্দু বিশেষ করে, তারা একটা জিনিস বুঝতে পারে যে রাজার ধর্ম গ্রহণ করবে, তাকে সেইভাবে শোষণ করা যাবে না। এরপরেই কিন্তু দেখবেন যে যত দরিদ্র হিন্দু নিম্নবর্ণে, তারা সব খ্রিস্টান হয়ে গেছে। আপনি কিন্তু এই অ্যানালিসিসগুলো আপনি অন্য কোথাও পাবেন না। বুঝতে পারছি। এবং ফলটা কিন্তু আসলে পাওয়া যায়। আপনি ইতিহাস লক্ষ্য করে দেখেন যে সাধারণ মুসলমান বা হিন্দু কৃষকের চেয়ে তখন ওই কনভার্টেড হিন্দু, নিম্নবর্ণের হিন্দু কৃষকদের কিন্তু সেভাবে অতটা শোষণ করা যেত না। পাদ্রীরা তাদের পক্ষে ছিল। এই ইতিহাস পাবেন আপনার সেই সেন্ট অভেন্টো গির্জাতে মাতিটাকে নিয়ে যায়। এখানেই কিন্তু সেই 17th সেঞ্চুরিতে আপনার মানুয়েল ডি আসুমসাও এসেছিলেন পর্তুগাল থেকে, যিনি কিন্তু প্রথম বাংলা ব্যাকরণের জনক। এরকম অনেক কিছু এক্সপ্লোর করবে। সেখানে আপনার অনেক তাদের মধ্যে রোমান্টিক ইন্টারাকশনও হয়, কারণ এটা তো একটা আসলে এটা ফাইনালি একটা প্রেমের উপন্যাস। রাইট। তার মানে হচ্ছে এইখানে আমরা ধর্মের ইতিহাস, মেসায়ানিজম,
বাংলাদেশের বিভিন্ন ইতিহাসের বাঁক-বদল হ্যাঁ এবং রিয়েল যে সিনারিও হ্যাঁ বা বাস্তবতা, হ্যাঁ এরকম অনেক রিচ একটা ট্যাপেস্ট্রি পাবো হ্যাঁ আশা করি। আপনি যেমন সে জাফর হাসান এবং তার বন্ধু বান্ধবকে নিয়ে এসে যাচ্ছে ব্রাহ্ম সমাজ মন্দিরে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই সবগুলি জায়গায় আমার নিজের ঘুরে দেখা। ওকে। সো আপনার ওই পার্সোনাল এক্সপিরিয়েন্সটাও আসলে উপন্যাসে চলে আসছে স্বাভাবিক অবশ্যই। আসলে একজন লেখকের লেখা তো আসলে তার নিজেরই অনেকটা রিফ্লেকশন। রাইট রাইট, বুঝতে পারছি। সেখানে আপনি ব্রাহ্ম ধর্মের আলোচনা পাবেন, হুম, জৈন ধর্ম নিয়ে আলোচনা পাবেন, নাইস। আপনার সেখানে আপনার মহাযান হিন্দু বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা পাবেন। আপনার এগুলো সবই প্রাসঙ্গিকভাবে এসেছে আলোচনায়। আচ্ছা আচ্ছা। যে এমনকি জোর করে যে তথ্য গ্যাগ করা হয়েছে তা না, হুম হুম, এবং সেগুলি মূল যে উপন্যাসের মূল প্রেক্ষিতকে অক্ষুণ্ণ রেখেই। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে এটা তো খুবই ইন্টারেস্টিং একটা বই হইতে যাচ্ছে। হ্যাঁ। তাহলে কোন পাবলিশার এইটা প্রকাশ করছে? এটা একটা মজার কাহিনী আছে। এইটা বাংলাদেশে প্রকাশ করছে গ্রন্থিক। জি এইটার আমি যখন একটা গ্রন্থিক যখন এটা আরও অনেক প্রকাশকও করতে চেয়েছিল, জি নামি দামি প্রকাশক, তো গ্রন্থিক শেষ পর্যন্ত কোনো কারণে আমার ফেভারটা পেল। আচ্ছা আচ্ছা। তো গ্রন্থিককে যখন আমি এটা দিলাম এবং তারা যখন কভার একটা ডিজাইন করলো, আমি যখন দিলাম এটার সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিলাম, তখন কলকাতারও নামি একজন প্রকাশক, বাংলার আচ্ছা মুখ আচ্ছা, প্রকাশন, তারা এইটা ছাপতে কলকাতা আগ্রহ থেকে ছাত্র দেখিয়েছে। দেখালো। বাহ, আমি তখন তারা বলছে পাণ্ডুলিপি পাঠান, তো পাণ্ডুলিপি পাঠানোর পর তাদের এক্সপার্টরা একবার পরেই তারা আগ্রহ তাহলে প্রকাশ কলকাতা থেকে কারা বের করছে? এই বাংলার মুখ প্রকাশন। বাংলার মুখ প্রকাশন, এবং এটা কলকাতা বেসড। হ্যাঁ আচ্ছা, এই দুইটাই কি 2025-এর এই ফেব্রুয়ারির দিকে পাওয়া যাবে? হ্যাঁ মানে আমাদেরটা বের হচ্ছে বাংলা একাডেমির বইমেলায়, জি, আর ওদেরটা বের হচ্ছে কলকাতার বইমেলায়। বইমেলাতে। আচ্ছা, তার আগেও বের হইতে পারে অবশ্য। রাইট। সো পাঠক, আমরা আপনাদের সুবিধার জন্য গ্রন্থিক প্রকাশনের লিঙ্ক আমাদের কমেন্টে দিয়ে দিব। সো যেখান থেকে আপনারা হয়তো বইটা প্রকাশ হলে প্রি অর্ডারও দিতে পারবেন, অথবা পরবর্তীতে অ্যাভেলেবল হলে হয়তো রকমারি বা গ্রন্থিক থেকে অর্ডার দিতে পারবে। তাইলে মেসায় নিয়ে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই উপন্যাসটা লিখতে আপনার কেমন সময় লাগলো? আসলে এই উপন্যাস লিখতে আমার অতটা সময় লাগেনি, আচ্ছা, কারণ এক অর্থে এই উপন্যাসটা লিখতে আমার সারা জীবন লেগেছে। হুম হুম, কারণ এটা আমার সারা জীবনের অভিজ্ঞতার একটা আচ্ছা, রিফ্লেকশন। রাইট, আর কিন্তু আপনি যেহেতু সারা জীবনই এটি মাথায় বহন করে বেরিয়েছেন, হুম হুম, তবে কলমে এটি প্রকাশ করতে বেশি সময় লাগেনি। লাগেনি। সো সেই তো অর্থে এটা- সেই অর্থে এই উপন্যাসের বয়স হয় 3 মাস আচ্ছা, অথবা আমার সারা জীবন। সারা জীবন। ওকে, ফ্যান্টাস্টিক। সো উইথ দ্যাট নোট আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ, এবং তানিম ভাইকে পরিশেষে আবারও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সো দর্শক, আপনাদের সাথে আশা করি আবারও দেখা হবে। ধন্যবাদ।